কম্পিউটার ওপেন বা চালু হওয়ার সাথে সাথে সর্বপ্রথম আমাদের সামনে এই উজ্জ্বল স্ক্রিনটি দৃশ্যমান হয়। এই স্ক্রিনটি হলো আপনার কম্পিউটারের উইন্ডোজ এর স্ক্রিন বা উইন্ডোজ এর অপারেটিং প্ল্যাটফর্ম। এই স্ক্রিনটির নাম হলো কম্পিউটারের ডেস্কটপ। টাস্কবার উইন্ডোজ প্ল্যাটফর্মের সর্বদা সেবাদানকারী ক্লান্তিহীন অফিস। এটি কম্পিউটার চালু হওয়ার সময় থেকে বন্ধ পর্যন্ত একইভাবে দৃশ্যমান থাকে। এইখানে সবসময় ব্যবহার করতে হয় এমন সফটওয়্যার আইকনগুলি রাখা যায়। এটি হচ্ছে সার্চ বক্স। এখানে আপনার কম্পিউটারে আছে এমন সব আইকন, ফোল্ডার, ফাইল সহ সবকিছু খুঁজে পাবেন। নাম লিখে সার্চ দেওয়া সত্ত্বেও অবশ্য নামের প্রথম অক্ষর লিখে সার্চ দিয়েও কার্য হাসিল করা যায়। স্টার্ট বাটন বা উইন্ডোজ বাটন। এই স্টার্ট বাটন ওপেন করলে আপনার কম্পিউটারে ইনস্টল করা সব ধরনের সফটওয়্যার আইকন খুঁজে পাবেন উপর নিচ বা পপ আপ মেনু থেকে। এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় সফটওয়্যার আইকনের উপর মাউস পয়েন্টার রেখে মাউসের লেফট বাটন প্রেস, চাপ বা ক্লিক করার মাধ্যমে প্রয়োজনীয় কাজ সমাধা করতে পারবেন। উইন্ডোজ স্ক্রিনের উপর এই ছবির মতো লোগোগুলি হচ্ছে আপনার কম্পিউটারে ইনস্টল করা সফটওয়্যার আইকন। ওয়ার্ড 2016। ওয়ার্ড সাধারণত 3 পদ্ধতিতে কম্পিউটারে ওপেন করা যায়। মাইক্রোসফট ওয়ার্ড 3 ভাবে ওপেন করা যায়। আমরা প্রথমে স্টার্ট বাটন দ্বারা ওপেন করব। স্টার্ট বাটনের উপর আমি মাউস পয়েন্টার রাখলাম এবং লেফট বাটন ক্লিকের মাধ্যমে ওপেন করলাম। ওপেন করার সাথে সাথে আমি একটি পপ আপ মেনু পেলাম, অর্থাৎ উপরে নিচে যেটিকে উঠানামা করানো যায়। এখানে যে সফটওয়্যার আইকনগুলি আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমার কম্পিউটারে ইনস্টল করা যাবতীয় সফটওয়্যারের আইকন। এখান থেকে আমি আমার কাঙ্ক্ষিত ওয়ার্ড ফাইলটি খুঁজে বের করব। এটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের আইকন, ওয়ার্ড 2016 আইকন। আমি এটার উপর মাউস পয়েন্টার রাখলাম এবং লেফট বাটন ক্লিকের মাধ্যমে ওপেন করলাম। ওপেন করার সাথে সাথে আমি একটি ফাইলের ডিসপ্লে, ফাইলের ভেতরের ডিসপ্লেটি দেখতে পাচ্ছি। এখানে আমি দেখতে পাচ্ছি একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এবং তার পাশে কিছু টেমপ্লেট দেখতে পাচ্ছি, যে টেমপ্লেটগুলো ফরম্যাট করা প্রয়োজন আমরা এগুলো ব্যবহার করতে পারি। আর এখানে উপরে দেখতে পাচ্ছি একটি সার্চ বক্স। এখানে লেখা আছে সার্চ ফর অনলাইন টেমপ্লেটস। আপনার যদি কোনো ফরম্যাটের প্রয়োজন হয় আর কম্পিউটারে যদি ইন্টারনেট থাকে তাহলে এখানে সার্চ দিয়ে যে কোনো টেমপ্লেট সংগ্রহ করতে পারবেন এবং আপনি ফরম্যাট করে কাজ করতে পারবেন। আর এখানে আছে আমার রিসেন্টলি আমার কাজ করা ফাইলগুলি, এগুলোতে ক্লিক করেও আমি এগুলো ওপেন করতে পারি। আমরা যেহেতু নতুন কাজ শিখবো তাই ব্ল্যাঙ্ক ডকুমেন্টটি আমরা ওপেন করব। আমরা এটি উপর কার্সর রাখলাম এবং লেফট বাটন দ্বারা ক্লিক করে এটি ওপেন করলাম। ওপেন করার সাথে সাথে আমি একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট পেজ পেয়ে গেলাম। আমরা এখন এটি ক্লোজ করে দেব, কারণ আমরা দ্বিতীয় পর্যায়ে কিভাবে ওপেন করে তা দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের ওপেনগুলো আমরা শিখব। ক্লোজ করে দিলাম, বাটন ক্লিক করে এখানে আমরা এই সার্চ বক্স, এই টাস্ক বারের এই সার্চ বক্সে আমরা ক্লিক করলাম। আমরা লিখলাম WORD, ওয়ার্ড লিখলাম। লেখার সাথে সাথে ওয়ার্ড ফাইলটি এখানে চলে আসলো। আমরা এটার উপর মাউস পয়েন্টার রেখে লেফট বাটন দ্বারা ক্লিক করার মাধ্যমে ওপেন করলাম। ওপেন হওয়ার সাথে সাথে আমরা আবার একই পেজটি পেলাম। ফাইলের ভেতরকার ডিসপ্লেটি আমরা পেলাম। এখান থেকে আমরা যথারীতি আমরা ওপেন করতে পারি। আমরা এটি আবার ক্লোজ করে দিলাম। আমরা তৃতীয় পর্যায়টি দেখব। তৃতীয় পর্যায়ে আমরা এই ডিসপ্লেতে ফাঁকা স্থানে, যে কোনো ডিসপ্লের ফাঁকা স্থানে আমরা যখন রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আমরা একটি হাইডেন মেনু ওপেন হতে দেখি। এখানে এসে আমরা নিউতে আসব। নিউতে আসার পরে এভাবে চলে আসার পরে এখানে আমরা একটি সাবমেনু, আরেকটি সাবমেনু পেলাম। এই সাবমেনুর মধ্যে উপরে আছে ফোল্ডার শর্টকাট, নিচে সবগুলি ফাইল আছে। এই ফাইলের ভিতরে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট একটি ফাইল। এটির উপর আমরা লেফট বাটন দ্বারা ক্লিক করে
ওপেন একটা করে আমরা এটাকে ডিসপ্লেতে নিয়ে আসলাম। অর্থাৎ এখান থেকে যখন দিবেন তো সিলেক্ট করবেন তখন এটি যে স্থান থেকে সিলেক্ট করবেন ওই স্থানে এটি চলে আসবে। আর এখান থেকে স্টার্ট মেনু বা স্টার্ট বাটন অথবা এখান থেকে সার্চ বক্স থেকে আপনি যদি কোনো কিছু ওপেন করেন সেটি প্রথমে ওপেন হবে, পরবর্তীতে সেভ করতে হবে। আমরা এখানে দেখা যাচ্ছে আমরা এটা হওয়ার পরে এখানে নীল হয়ে আছে, নীল হয়ে থাকা মানে হচ্ছে হলো এখানে আপনাকে নামটি পরিবর্তন করবেন কিনা জিজ্ঞাসা করতেছে। এই অবস্থায় কোনো কিছুতে চাপ না দিয়ে আমি এটিকে নাম পরিবর্তন করতে পারি। যেমন আমি এটাকে নাম লিখতে পারি, নাম দিচ্ছি 1 2 3 দিলাম। দেওয়ার পরে আমি এক সাইডে মাউস পয়েন্টার রেখে আমি লেফট বাটন ক্লিক করার সাথে সাথে এটার নামটা 1 2 3 হয়ে গেল। আমি এখন অন্যভাবেও এটিকে রিনেম করতে, আমি এখন চাইতে 1 2 3 না, আমি অন্যভাবে এটার নাম পরিবর্তন করতে চাই। তাহলে আমি এটার উপর কার্সর রেখে মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার সাথে সাথে একটি মেনু চলে আসলো। এই মেনুর ভিতরে আমি এখানে রিনেমটি সিলেক্ট করব। লেফট বাটন দ্বারা এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আবার রিনেমের ক্ষেত্র তৈরি হয়েছে। আমি এখানে লিখব WORD ওয়ার্ড ফাইল FILE ফাইল লিখে আমি এক পাশে মাউস পয়েন্টার রেখে লেফট বাটন দ্বারা ক্লিক করলাম। ক্লিক করার পর ওয়ার্ড ফাইল হয়ে গেল এটির রিনেম। এখন এটি আরো একভাবে শর্টকাট কি দিয়েও করা যায়। সেটি হচ্ছিল এটাকে প্রথমে লেফট বাটন ক্লিক করলেন, করার পরে কিবোর্ডের F2 ফাংশন কি F2 দিয়ে আপনি এটাকে চাপ দিলেন। চাপ দেওয়ার সাথে সাথে এটা রিনেমের জন্য সিলেক্ট হয়ে গেল। আমি এখন আবার লিখি WORD ওয়ার্ড ফাইল FILE ফাইল 1 দিলাম। দেওয়ার পরে আমি একইভাবে প্রেস করলাম বাইরে মাউসটি। এখন দেখুন এটা ওয়ার্ড ফাইল 1 হয়ে গেছে। এটি হচ্ছে, আর আমি একটা কথা বলে রাখি, কিবোর্ডের F1 হইতে F12 পর্যন্ত কিগুলি হচ্ছে হলো ফাংশন কি। এগুলাকে ফাংশন কি বলা হয়। আর আরেকটি কথা হচ্ছে, আমরা যেই প্রত্যেকটি আইকন ফোল্ডার নিচে যে নামটি দেখতে পাই এটি হচ্ছে হলো ওই ফোল্ডার বা ফাইল বা ওই আইকনের টাইটেল। এটি হচ্ছে টাইটেল। এটি তার যে ফাইলে আপনি ওপেন করেন না কেন ওই নামটি উপরে শিরোনামে থাকবে, শিরোনাম হিসেবে থাকবে, আর এটিকে টাইটেল বলা হয়। যেমন আমি এটিকে ওপেন করতেছি, এই ফাইলটিকে ডাবল ক্লিক দ্বারা ওপেন করলাম, ওপেন হচ্ছে সরাসরি ফাইল। এখান থেকে যেটি অর্থাৎ রাইট বাটন দ্বারা ডিসপ্লে থেকে যেই আমরা আইকনটি পাই, ওয়ার্ড ফাইলটি পাই, এটি হচ্ছে সরাসরি কাজের ক্ষেত্র। এখান থেকে সরাসরি কাজের ক্ষেত্র। আর এই দুই জায়গা থেকে যেটি পাওয়া যায় সেটি হচ্ছে হলো সরাসরি ফাইল থেকে সিলেক্ট করে নিতে হয় ব্ল্যাঙ্ক ডকুমেন্টটি বা যে কোনো ডকুমেন্ট, আর এখানে সরাসরি পাওয়া যায়। এটি হচ্ছে হলো আমাদের কাঙ্ক্ষিত মাইক্রোসফট ওয়ার্ডের কাজের ক্ষেত্র। এখানে আমরা কাজ করব। এখানে যে উপরে আছে ওয়ার্ড ফাইল 1, এটি হচ্ছে শিরোনাম, যেটি আমরা এটির নাম লিখেছিলাম। এখন আমরা এই পেজটি সম্পর্কে আমরা বিস্তারিত জানব। এটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের স্ক্রিন। এটি হচ্ছে টাইটেল বার। ফাইল 1 শিরোনামটি হচ্ছে ডকুমেন্ট ফাইলটির নাম্বার টাইটেল। কুইক অ্যাক্সেস টুলবার, ব্যবহারকারী তার সুবিধা অনুযায়ী এই টুল বারে বেশি ব্যবহৃত টুলসগুলি শর্টকাট হিসেবে সিলেক্ট বা আনসিলেক্ট করে রাখতে পারে। এটি হচ্ছে রিবন ট্যাব। ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন এগুলি হচ্ছে রিবন ট্যাব। রিবন ট্যাবগুলি হচ্ছে ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করার একটি বিষয়ের কারখানা। রিবন ট্যাব টুলস, প্রতিটি রিবন ট্যাবে এই ধরনের টুলস থাকে। যে কোনো রিবন ট্যাব সিলেক্ট করলে এই ধরনের টুলস দেখতে পাওয়া যায়। এই টুলসগুলির সম্মিলিত কাজ একটি ডকুমেন্টকে পূর্ণাঙ্গতা দান করে। কাজের সুবিধার জন্য
টুলসগুলির কাজের ধরন বিবেচনায় বিভিন্ন গ্রুপে ভাগ করা হয়েছে। ক্লিপবোর্ড কমান্ড টুলস গ্রুপ, এই গ্রুপটিকে ফন্ট কমান্ড টুলস গ্রুপ, প্যারাগ্রাফ কমান্ড টুলস গ্রুপ, স্টাইল কমান্ড টুলস গ্রুপ, এডিটিং কমান্ড টুলস গ্রুপ, মিনিমাইজ বাটন, ম্যাক্সিমাইজ বাটন, ক্লোজ বাটন, রুলার, এটি হচ্ছে রুলার, স্ক্রল বার, পেজকে উপরে নিচে উঠা নামা করা যায়। এই সাদা খালি অংশটি হলো মাইক্রোসফট ওয়ার্ডের কাজের এরিয়া। এটি হলো ইনসার্টশন পয়েন্ট বা কার্সর। আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটি যখন ওপেন করি তখন আমরা সর্বদাই হোম বাটনটি সিলেক্ট অবস্থা দেখতে পাই। এর অর্থ হচ্ছে এখান থেকে কাজ শুরু হোক। আমরা এই হোম বাটন থেকে আমরা কাজ শুরু করব। আমরা ওয়ার্ক এরিয়া, এটি হচ্ছে ওয়ার্ক এরিয়া, এখানে আমরা একটা কার্সরকে উঠানামা করতে দেখতেছি। এটা হচ্ছিল আমার কাজের এরিয়া। আমার কাজের এরিয়া হচ্ছে রুলার দ্বারা দেখানো হচ্ছে যে এখানে আমি মাউস পয়েন্টার রেখে লেফট বাটন ক্লিক করে আমি দেখতেছি যে এখান থেকে কাজ শুরু, এখান থেকে ডান দিকে কাজ শুরু, আর ডান দিকে এতটুকু পর্যন্ত কাজ শুরু আমরা লিখতে পারবো। আর এখানে দেখা যাচ্ছে বাম পাশের এই রুলার থেকে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে উপরের থেকে এখান থেকে আমরা কাজ শুরু করতে পারবো। অবশ্যই আমরা এগুলাকে পরিবর্তন করতে পারবো। এই ক্লিক অবস্থায়, চাপ দেওয়া অবস্থায়, লেফট বাটনের চাপ দেওয়া অবস্থায় আমরা এটাকে উপরের দিকে তুলে কাজের এরিয়া আমরা বাড়াতে পারি। এটাকেও এদিকে এনে আমরা কমাতে পারি, বাড়াতে পারি, আবার এদিকেও আনতে পারি। এভাবে আমরা কম বেশি করতে পারি। আবার অন্য সিস্টেমে আছে, সেটা আমরা পরে যাব। সেটি হচ্ছে লেআউট দিয়ে। আমরা এভাবে শুরু করি। এখন এখানে দেখা যাচ্ছে যে ক্লিপবোর্ড কমান্ড গ্রুপের মধ্যে যে টুলসগুলি আছে এগুলো হাইড হয়ে আছে। এর অর্থ হচ্ছে এগুলির এখনো কাজ আসেনি। আর আমরা ফন্টে দেখতে পাচ্ছি যে এখানে সবগুলো সক্রিয় আছে, এগুলো সক্রিয়, এগুলো অন্য সব সক্রিয় অবস্থায় আছে। আমরা যখন ফন্ট লিখব, কোনো কিছু লিখব, তখন আমাদেরকে অবশ্যই ফন্টের কাজে আমাদের প্রথম আসবে। সেই হিসেবে আমরা ফন্ট গ্রুপের প্রথম যে টুলস এটি নিয়ে কাজ করব। এখানে লেখা আছে ফন্ট, আর এটা শর্টকাট কি বলা হচ্ছে কন্ট্রোল শিফট এবং এফ দিলে এটি আসে। আমরা এখান থেকে সুবিধাজনক এখান থেকে আমরা আসবো, এখান থেকে একটা ফন্ট নির্বাচন করব। এখান থেকে আমি টাইমস নিউ রোমান এই ফন্টটি নির্বাচন করব, কারণ এই ফন্টটি হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা ফন্ট। আর এখানে আমরা নির্বাচন করব, এখানে বলা হয়েছে যে ফন্ট সাইজ, আপনি ফন্ট সাইজ যদি প্রয়োজন হয় আপনি এটি থেকে পরিবর্তন করতে পারেন। আমরা এটা পরিবর্তন করতেছি। আমরা স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 11 থেকে 14 পর্যন্ত। আমরা এখন যেহেতু আমরা এখানে নতুন হিসাবে কাজ করতেছি, তখন আমাদেরকে যেন ভালো করে দেখা যায় ভিডিওতে, তাই আমরা 20 সাইজটি নিলাম, একটু বড় সাইজ নিলাম। নেওয়ার পরে আমরা লিখতেছি। এখন আমরা লেখার আগে দিয়ে আমরা ক্যাপস লকটি আমরা অফ করে দেব। ক্যাপস লকটি হচ্ছে একটি সুইচ, এটিকে একবার চাপ দিলে ওপেন হয়, আবার চাপ দিলে এটা অফ হয়ে যায়। ক্যাপস লক দেওয়া থাকলে সব লেখা বড় অর্থাৎ ক্যাপিটাল লেটারে হয়ে যাবে। আমরা ক্যাপস লকটি অফ করে দিলাম। আমরা এখন লিখব। আমরা কম্পিউটার সাধারণত ক্যাপস লক যদি আমরা তুলে দিই তাহলে সাধারণত স্মল লেটারে লিখে থাকে, ইংলিশ যদি হয়। আমরা লিখতেছি
কম্পিউটার, আমরা কম্পিউটারটা লিখলাম, লিখার পর সবগুলো স্মল লেটার হলো। আমি এখন স্পেস দেব, স্পেস দিলে এক লেটার পরিমাণ অর্থাৎ এক অক্ষর পরিমাণ এটা ফাঁকা হবে, আর কম্পিউটার একটি ওয়ার্ড হিসেবে স্বীকৃতি পাবে, অর্থাৎ প্রতিটা স্পেসে এক একটি ওয়ার্ড সৃষ্টি করে। আমরা এইভাবে লিখলাম কম্পিউটার, কম্পিউটার কোর্স, আমরা লিখলাম কম্পিউটার বেসিক অনলাইন কোর্স, এটি লিখলাম। লিখার পরে আমরা এন্টার দেব, এন্টার দিলাম। এন্টার দেওয়ার সাথে সাথে আমাদের আরেকটি প্যারাগ্রাফ সৃষ্টি হলো, অর্থাৎ প্রতি এন্টারে এক একটি প্যারাগ্রাফ সৃষ্টি করে। আর স্পেস বার, স্পেস কি, যখন আমরা স্পেস দেব তখন এক একটি ওয়ার্ড সৃষ্টি হয়, যেমন কম্পিউটার একটি ওয়ার্ড, বেসিক একটি ওয়ার্ড, অনলাইন একটি ওয়ার্ড, কোর্স একটি ওয়ার্ড, অর্থাৎ 4টি ওয়ার্ড সৃষ্টি হয়েছে আমরা এই স্পেসগুলা দেওয়ার কারণে। আর এগুলি যদি সবগুলি যদি এই ফাঁকা স্থানটি যদি না থাকতো, স্পেসটি যদি না থাকতো, তাহলে এগুলো সবগুলি একটি ওয়ার্ড হিসেবে পরিগণিত হতো। এখন এগুলি 4টি ওয়ার্ডে পরিণত হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি কম্পিউটারের নিচে একটি দাগ সংকেত অর্থাৎ আন্ডারলাইন দেওয়া আছে সংকেত, এটি যদি লাল হতো তাহলে সম্পূর্ণ ভুল বলে বিবেচিত হতো, কম্পিউটারের ডিকশনারিতে নেই, অর্থাৎ তার গ্রামারের ভিতরে নেই এই শব্দটি। যদি না থাকে একেবারে তাহলে লাল আন্ডারলাইন আসবে, আর যদি থাকে কিন্তু এটার ভিতরে সামান্য কোনো সমস্যা থাকে তাহলে এই ধরনের একটা চিহ্ন আসবে, লাল ছাড়া অন্য কোনো কালার আসবে। এখন আমরা এখানে যদি রাইট বাটন ক্লিক করি এই লেখাটির উপর, তখন স্পেলিং, এটা হচ্ছে স্পেলিং চেক, এখানে দেখা যাচ্ছে যে এটা কম্পিউটার, অর্থাৎ প্রথম অক্ষরটি তারা বলতেছে এটা বড় হলে ভালো হয়, তা বড় হওয়া বাঞ্ছনীয়। আর যদি আপনি যদি এইভাবে ছোট হাতে দিয়ে তাকে দিতে চান তাহলে বলুন যে ইগনোর অন নিচ, অর্থাৎ আপনি এটাকে স্বীকার করুন। অর্থাৎ কম্পিউটার যেহেতু তার প্রোগ্রামের ভিতর এভাবে নেই, তাই প্রথমে এভাবে নেই, অর্থাৎ একটা আমরা একটা জিনিস জানার দরকার যে কোনো প্যারাগ্রাফের প্রথম অক্ষরটি অর্থাৎ প্রথম লেটারটি সবসময় বড় হাতের হয়ে থাকে। কম্পিউটার এটি নিজে করে ফেলে, কিন্তু এখানে করে না করার পরে যখন সে বুঝতে পারলো যে সে তার প্রথম প্যারাগ্রাফের প্রথম লেটারটি ছোট হয়ে গেছে অর্থাৎ স্মল লেটার হয়ে গেছে, তখন সে সংকেত দিয়ে দিচ্ছে এটাকে পরিবর্তন করার জন্য। আমরা এটা পরিবর্তন করব। আমরা এখানে কম্পিউটারে আমরা যেহেতু জানি যে কোনো প্যারাগ্রাফের প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হয়ে থাকে, তাই আমরা এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পরে কম্পিউটার বেসিক অনলাইন কোর্স অর্থাৎ প্যারাগ্রাফের প্রথম অক্ষরটি ক্যাপিটাল হয়ে গেল। আচ্ছা, যাই হোক, আমরা এখন এন্টার দেব, এন্টার দিয়ে আবার কম্পিউটার লিখব, এই শব্দটি আবার লিখব, আমরা শুধু কম্পিউটার লিখি। এখানে ক্যাপস লকটা এখন দেব, ক্যাপস লক দেওয়ার পরে আমি ওপেন করলাম, ওপেন করে আবার কম্পিউটার লিখতেছি। এখন প্রথম থেকে বড় হাতের ক্যাপিটাল লেটারে লেখা হচ্ছে, কম্পিউটার লেখা হয়ে গেল, এটি সবগুলো ক্যাপিটাল লেটার হয়ে গেল। এখন এই মুহূর্তে আমি আবার এন্টার দিয়ে আরেকটি প্যারাগ্রাফে চলে গেলাম, যাওয়ার পরে আমি ক্যাপস লকটা ওপেন অবস্থায় অথবা অন অবস্থায় আমি শিফট কিটি চাপ দিয়ে কম্পিউটার লিখব। সাধারণত শিফট কি ব্যবহার করা হয় কোনো লেখাকে বড় করে লেখার জন্য, অথবা একই কির ভিতরে যদি দুটি লেটার থাকে তাহলে উপরের লেটারটি লেখার জন্য শিফট কি টিপে চাপ দিয়ে চাপ দিয়ে ওই কিটি চাপ দিলে উপরের লেখাটি বসে, না হলে নিচের লেখাটি সাধারণভাবে এখানে লেখা হয়। আমরা এখন ক্যাপস লক দেওয়া অবস্থায় শিফট কি চাপ দিয়ে কোনো কিছু লিখলে কেমন দেখায় দেখি। সি লিখলাম, এটা ছোট হাতের হয়ে গেল, অর্থাৎ স্মল লেটার হয়ে গেল, কারণ ক্যাপস লক হচ্ছে বড়। এখন শিফট টিপ দিলে সে বিপরীত কাজটাই করলো, সে বিপরীত কাজই করবে। আর ক্যাপস লকটা যখন আমি তুলে দেব তখন আমি আবার সি লিখলাম, ক্যাপস লকটা অফ করে এখন শিফট চাপ দিয়ে সি লিখলাম, এটা কিন্তু এখন ক্যাপিটাল হয়েছে। এখন আমি
প্রথম অক্ষরটি কেটে দেব কিভাবে? আমি মাউস পয়েন্টারটাকে দুই চিয়ের মাঝে আনলাম, এনে আমি ব্যাক স্পেস দিয়ে এখন যদি আমি সিটি এখন মুছতে হয় বা কাটতে হয় প্রথম স্মল লেটারটি, তাহলে আমাকে ব্যাক স্পেস দিয়ে কাটতে হবে, কারণ ব্যাক স্পেস সবসময় বাম দিকের লেটারকে ডিলেট করে বা কাটে, আর ডিলেট তার এই কার্সরের ডান দিকের লেটারকে মুছে বা কাটে। আমরা এখন ব্যাক স্পেস দিলাম, আমরা ব্যাক স্পেস দেওয়ার সাথে সাথে আমরা স্মল লেটারটি কেটে গেল। এখন যদি আমরা ডিলেটটা দিই তাহলে ডান পাশের সি ডিলেট হয়ে যাবে। আমি উভয়টাই ডিলেট দিলাম, তাহলে ডিলেটের কাজটিও আমরা জেনে গেলাম। এখন আমি কম্পিউটার বেসিক অনলাইন কোর্সের প্রথম অক্ষর, সবগুলির প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটার করে দেব। আমি শিফট চাপ দিলাম, আমি শিফট কি চেপে ধরে সি লিখলাম, তারপর ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আমি আবার লিখতেছি কম্পিউটার, আবার স্পেস দিলাম, আবার শিফট চাপ দিয়ে বি লিখলাম, তারপর আবার ছেড়ে দিলাম, আবার শিফট চাপ দিলাম, দিলে ও লিখলাম, ক্যাপিটাল হয়ে গেল, লাইন লিখলাম, স্পেস দিলাম, আবার শিফট চাপ দিলাম, সি লিখলাম, কোর্স। তাহলে এখানে সবগুলোর প্রথম যে লেটারটি ক্যাপিটাল হয়ে গেল। এটা হলো শিফটের বদলতে। সাধারণত কম্পিউটার আবার আরেকটি ম্যাজিক আছে, সেটি হলো এই, আমরা লিখতেছি এটা উই লিখলাম, স্পেস দিলাম, প্রথম অক্ষরটি ক্যাপিটাল হয়ে গেল, লিভ লিখলাম স্মল, আবার এখানে লিখলাম আমি বাংলাদেশ। আমি এখন স্পেস বা এন্টার দিলাম, বা স্পেস দিলে যে কথা এখানে যে সমস্যাটা হবে, স্পেসে দিলাম, দেওয়ার পরে বাংলাদেশের প্রথম অক্ষরটি ক্যাপিটাল হয়ে গেল। তাহলে এই লাইনের পরের এগুলির কোনো, অর্থাৎ এগুলো বাদ দিই, এগুলা এল শব্দটি এবং ইন শব্দটি অক্ষরটি বড় হলো না, অথচ বাংলাদেশের প্রথম অক্ষরটি বড় হলো কেন? এর অর্থ হচ্ছে বাংলাদেশ হচ্ছে একটি নাউন, এমন একটি নাউন যেটি নির্দিষ্ট একটি বিষয়, একটি ব্যাপারে শুধু ব্যবহার হয়। এই বাংলাদেশ শব্দটি এমন শব্দের প্রথম অক্ষরকে ইন্টারন্যাশনাল ডায়েরি হিসেবে ক্যাপিটাল লেটার হয়ে থাকে। যেমন বাংলাদেশে ক্যাপিটাল, আমি যদি এখানে উই লিভ ইন বাংলাদেশ না লিখে আমি যদি আবার লিখি এখন দেখুন ইন্ডিয়া, এখানে লাল চিহ্ন লেখা আছে, অর্থাৎ বলতে চাইতেছে যে ইউ লিভ ইন ইন্ডিয়া। এটা মনে ভুল হয়েছে, অর্থাৎ আমি ছোট হাতের লেখার কারণে ওরা বলতে চাইতেছে যে এটা ভুল হয়েছে। আপনি একটু দেখুন, স্পেলিংটা দেখুন। আমি রাইট বাটন ক্লিক করলাম এটার উপর, এখন দেখাচ্ছে যে এইভাবে। আমি এখন ইন্ডিয়ার প্রথম অক্ষরটি বড় হাতের চাই ওরা, কারণ ওরা বুঝতে পেরেছে যে এটা একটি নির্দিষ্ট নাম হতে পারে, এটা একটা নির্দিষ্ট নাম, এই জন্য এটির প্রথম অক্ষরটি অটোমেটিক্যালি বড় হয়ে যায়। কম্পিউটার অনেক কিছু আমাদেরকে সহজ করে দিয়েছে। এখন আমরা এই জিনিসটা, আমরা লেখাটা বুঝতে পারলাম।
বুঝার পরে আমরা এখন এর পাশে দিয়ে একটি অক্ষর আছে, একটা দেখার চিহ্ন টুলস আছে, এই টুলসে লেখা আছে ইনক্রিজ ফন্ট সাইজ, অর্থাৎ মেক ইউ টেক্সট এ বাইট বিগার, অর্থাৎ এটা দিয়ে আপনি কোনো একটা কিছুকে সিলেক্ট করে কোনো একটা ওয়ার্ড অথবা লেটার অথবা একটি সেন্টেন্সকে আপনি সিলেক্ট করে আপনি এখানে যখন চাপ দিবেন এটি বড় হয়ে যাবে। আমি এখন এখানে শুধু সি, অর্থাৎ এখানে আমি কার্সর রেখে লেফট বাটন চাপ দিয়ে আমি যতটুকু টান দেব এভাবে, যতক্ষণ ছাড়বো না, যতক্ষণ যদি এখানে টানতে থাকবো এভাবে আনলাম, আবার নিচের দিকে নামলাম, যতটুকু আমি টানবো ততটুকু সিলেক্ট হতে থাকবে। আমি এইভাবে আবার এদিকে টানলাম, আমি কিন্তু লেফট বাটন চেপে ধরে আছি। এখন মাউসটাকে ঘুরাচ্ছি, এভাবে আমি শুধু সিটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ছেড়ে দিলাম, সিলেক্ট অবস্থায় ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে কোথাও আর ক্লিক করলাম না, সরাসরি এখানে আসি ক্লিক করে এক ক্লিক দিলাম। দেখুন আগে ছিল 20 সাইজ, এখন 22 সাইজ হয়ে গেছে। এভাবে এটি বাড়তেছে সাইজ, এটা সাইজ বাড়তেছে। আর এটাকে যখন দেব এখানে বলে ডিসক্যাস, অর্থাৎ এখানে হচ্ছে ছোট হবে, এখানে যত ক্লিক করব তত ছোট হতে থাকবে। এখানে আবার 20 সাইজে চলে আসছে, এখানে ছোট হতে থাকবে। আর আমি যদি এটাকে পুরোটাকে যদি করি তাও একইভাবে কাজ করবে, একইভাবে কাজ করবে। অর্থাৎ এটা দুটি লাইনে চলে আসছে, কিন্তু দুটি লাইনে আসলেও এটা একটি প্যারাগ্রাফ মাত্র। আর এখানে একটি, যদিও একটি শব্দ তো ওয়ার্ড হয়ে থাকে তাও এটি একটি প্যারাগ্রাফ, কারণ এটা এন্টার দিয়ে এই লাইন থেকে এখানে আলাদা করা হয়েছে। আর এখানে যদি একটি প্যারাগ্রাফ হাজার হাজার আপনি যদি স্পেস দিয়ে দিয়ে হাজার হাজার লাইনও হয়ে যায়, তারপর একটি প্যারাগ্রাফ, কারণ এখানে এন্টার দিয়ে আলাদা করা হয়নি। স্পেস দুটি ওয়ার্ডের মাঝে ব্যবধান সৃষ্টি করে, অর্থাৎ ওয়ার্ড সৃষ্টি করে, কিন্তু সেন্টেন্সকে আলাদা করে না। তাহলে আমি এখানে আমরা এটা দেখলাম, এটাকে আমি এখন আরেকটু স্মল করে নিই, স্মল করলাম। এখন এটি হচ্ছে কি, এটাকে আমি আবার এটাকে নিচের কম্পিউটার না, এই কম্পিউটার বেসিক অনলাইন কোর্সটিকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এখানে আসলাম। এখানে কি বলছে চেঞ্জ কেস, তো এখানে কি আমি একটু ক্লিক করে দেখি এখানে কি বলতেছে। এখানে লোয়ার কেস, অর্থাৎ আপনি ছোট করতে পারবেন সব আপনার সেন্টেন্সের সবগুলিকে, আপনার লেটার কি ওয়ার্ডকে আপনি ছোট করতে পারবেন, বা ওয়ার্ডের আপনার লেটারগুলোকে ছোট করতে পারবেন। আর এটাকে বলছে সবগুলোকে বড় লেটারে আনতে পারবেন, অর্থাৎ ক্যাপিটাল লেটারে আনতে পারবেন। এখানে কিন্তু প্রথম লেটারটি, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটি আপনি ক্যাপিটাল করতে পারবেন। আর এখানে বলতে প্রত্যেকটি ওয়ার্ডের প্রথম লেটারটিকে আপনি ছোট করতে পারবেন। আমরা দেখি কি করা যায়। আমরা এটাতে চাপ দিলাম, লোয়ার কেস চাপ দিলাম, সবগুলি কি হয়ে গেল, স্মল লেটার হয়ে গেল। আবার তারপর আমরা পরেরটাতে দিলাম আপার কেস, এটাতে সবগুলা ক্যাপিটাল হয়ে গেল। আর তারপরেরটাতে আমরা দেখি এটা হলো ক্যাপিটালাইজ ইটস এন্ড, অর্থাৎ এখানে আমরা দেখলাম প্রথম যে লেটারটি বড় হয়ে গেল, অর্থাৎ ক্যাপিটাল হয়ে গেল। আমরা আবার সিলেক্ট করলাম, লাস্টে যেটি আছে ওটিতে হচ্ছিল প্রথম অক্ষর বা লেটারটি ছোট হয়ে যাবে, এই প্রথম অক্ষর বা লেটারটি। এখন এই ধরনের লেখা এই পৃথিবীতে কোথাও লেখে না, যার কারণে এটা সিস্টেম করা যায়, এটি কম্পিউটার দেখাচ্ছে, কিন্তু সে আবার বলতেছে যে এই ধরনের লেখাটা ঠিক না। আর তার কারণে সে নিচে দিয়ে কি লিখে দিয়েছে, আন্ডারলাইনটি লাল করে দিয়েছে, অত সংকেত দিয়ে দিয়েছে। কম্পিউটার কিন্তু সংকেত দেয় নিজে, আপনি যদি ভুল করেন ওই ভুলটা সে কিন্তু সংশোধন করে দেয় না, সে আপনাকে সংকেত দেয়, আপনাকে নিজেকে নির্দেশ দিয়ে ঠিক করতে হবে। যেমন আমাকে নির্দেশ দিছে, আমি এখন এখানে কার্সরটি রাইট বাটন ক্লিক করব, করার পরে আমি এখানে দেখবো সে কি বলতে চাইতেছে। আমি এই কম্পিউটার এটাকে সবগুলোকে ছোট করে দিলাম, তারপরে সে আমাকে আবার সংকেত দিচ্ছে যে এখানে মনে আরেকটু মনে সমস্যা আছে। সে বলতে আগে বলছে পুরো সমস্যা, অর্থাৎ লাল আন্ডারলাইন দিয়ে পুরো সমস্যার কথা বলা হচ্ছে, এখন বলা হচ্ছে যে কিছু সমস্যা আছে। এখন আমি যেহেতু এটা কেন সমস্যা আছে আমরা আগে বলেছি যে যে কোনো প্যারাগ্রাফের প্রথম লেটারটি বড়, অর্থাৎ ক্যাপিটাল লেটার হয়ে থাকে।
ওইটাই শেষ পর্যন্ত। এই দেখুন এখানে প্রথম ওয়ার্ডটি, ওয়ার্ডের প্রথম এই লেটারটি বড়, অর্থাৎ ক্যাপিটাল লেটার। এখন কিন্তু আবার ঠিক হয়ে গেছে, এখন বলতেছে যে এটা ঠিক আছে, অর্থাৎ কম্পিউটার লেটারটিকে বড় করে দিয়েছে, সি লেটারটি। এখন এখানে কি বলতে চাইতেছে, এখানে বলতে চাইতেছে যে না আপনি এইভাবে দেন। এখানে বলতেছে কি সবগুলো ছোটন কোনো সমস্যা নাই, এখানে বলতেছে কি একই কথা কোর্স, অর্থাৎ প্রথম অক্ষরটিকে কেউ মেনে নেয় না, আমরা ওই ধরনের যে কাজ করেছি ওটা ঠিক না। এখন ঠিক আছে, আর এটাও ঠিক আছে, দেখুন অন্য সবগুলাই ঠিক আছে, এটাও ঠিক আছে ফাংশন। এখন এখানে বলতে চাইতেছে কি, এখানে বলতে ক্লিয়ার অল ফর মেটিং, অর্থাৎ আপনি যা করেছেন তা কি আমরা পূর্ব অবস্থায় ফেরত যেতে পারবেন, আপনি এখান থেকে তা পূর্ব অবস্থায় ফেরত যেতে পারবেন, যা ফরম্যাটিং করেছেন, যা পরিবর্তন পরিমার্জন করেছেন সবগুলা এখানে যদি আমরা দিই শেষ হয়ে যাবে। তার আগে আমরা আরো কিছু কাজ করে নিই। যেমন আমরা এখানে একটি আছে যে বোল্ড, এটা কি আমরা কোনো একটা জিনিসকে সিলেক্ট করতে হবে। যেমন আমি এটিকে ইউ লিভ ইন ইন্ডিয়া এটাকে সিলেক্ট করলাম, করার পরে আমি বোল্ডে সিলেক্ট করলাম, করার সাথে সাথে এটি মোটা তাজা হয়ে গেল। আর আমি যদি এখানে যদি এইটা আবার সিলেক্ট অবস্থায় আমি যদি একটা ইতালিকে চাপ দিই, তাহলে দেখা যাচ্ছে এটা একটু বাঁকা হয়ে গেল। আর এটাকে আন্ডারলাইন যদি দিতে চাই, আন্ডারলাইন হয়ে গেল। আমি আবার দেখতে পাইলাম যে কিছুক্ষণ পরে আমার মনে হলো যে এখানে আন্ডারলাইন দেওয়াটা ঠিক হবে না, অথবা বোল্ড করাটা ঠিক হয়নি। আমি তখন এটাকে সিলেক্ট করে আবার বোল্ডে সিলেক্টটা তুলে দেব, তখন এখান থেকে বোল্ডটা উঠে গেল। আবার ইতালিকেও আমি তুলে দিতে পারি সিলেক্টটা তুলে দিয়ে, আবার একবার এখানে ক্লিক করলে এটা সিলেক্ট হয়, আবার দ্বিতীয়বার ক্লিক করলে এটা সিলেক্ট উঠে যায়। এখন আন্ডারলাইনে এখানে একটা তীর চিহ্ন আছে, এর দ্বারা বোঝাচ্ছে যে এখানে আরো কিছু ফাংশন আছে। আমি এখন এই ফাংশনগুলোতে যখন মাউস পয়েন্টারটা রাখছি তখন এখানে আন্ডারলাইনটা বিভিন্নভাবে পরিবর্তন হচ্ছে, অর্থাৎ আমি যদি এখানে সিলেক্ট করি তখন ওইটি হয়। যেমন আমি এখানে ডাবল লাইনেরটা সিলেক্ট করলাম, করার সাথে সাথে নিচে একটি ডাবল লাইনের আন্ডারলাইন হয়ে গেল। এখন এখানে দেখা যাচ্ছে আরো একটি কাজ আছে, সেটি হচ্ছে হলো আন্ডারলাইন কালার। এখানে কালার করা যাবে, আমি যদি লাল কালার দিলাম লাল কালার হয়ে গেল। সাধারণত আন্ডারলাইনগুলি ব্ল্যাক হয়ে থাকে, কালো হয়ে থাকে, আর এক লাইনের হয়ে থাকে। বিশেষ কিছু ক্ষেত্র ছাড়া আমরা কালারটিও ব্ল্যাক করে দিই, কারণ ব্ল্যাকটি স্ট্যান্ডার্ড, যেটি স্ট্যান্ডার্ড সেটাই আমরা মেনে চলব। এ হলো। তারপর আরেকটি জিনিস আছে হলো এইভাবে যে এটি এখানে হচ্ছে কি স্ট্রাইক থ্রো, এখানে এটা কি, এটা হচ্ছে কাটা। কোনো একটা জিনিসকে যদি আমরা এটা ভুল এটা দেখাতে যাই তাহলে ওটাকে সিলেক্ট করব। অর্থাৎ আমি এখানে লিখি কম্পিউটারটা, এখানে একটা জিনিস লিখি কম্পিউট লিখলাম, লেখার পরে এটা কি হলো, এটা এখানে আন্ডারলাইন হয়ে গেছে। এটার কারণ হচ্ছে এই আন্ডারলাইন থেকে আমি যখন এন্টার দেব, এন্টার দেওয়ার পরে যে লাইনটি আসবে ওই লাইনটিতেও উপরের লাইনের যে ফরম্যাট আছে ওই ফরম্যাটে নিচে লাইনটিও লেখা হবে। আমরা এখন আন্ডারলাইন তুলে দিতে হলে এখানে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এই আন্ডারলাইনটি তুলে দেব। এখন এটাকে লাল একটা আন্ডারলাইন দিয়ে ভুল বলতেছে, আমি এখন এটার পাশে দিয়ে আবার লিখলাম, শিফট টিপ দিয়ে সি লিখলাম, কম্পিউটার লিখলাম। এখন আমি এটার উপর, এটা হচ্ছে ভুল, এটাকে দেখাচ্ছি যে এইভাবে। কেউ একজন বললো যে কম্পিউটার এইভাবে লিখে না, এইভাবে লিখে। আমি ভুলটাও দেখিয়ে দিলাম, কম্পিউটার পাশে লিখে আমি শুদ্ধটাও লিখে দিলাম। তখন প্রশিক্ষণার্থী বুঝতে পারবে যে, অথবা যে জানতে চায় সে বুঝতে পারলো যে কম্পিউটার আসলে এইভাবে লেখে না, আর লিখে এইভাবে। সে ভুলটাও দেখলো আর শুদ্ধটাও দেখলো। এটা এই ধরনের কাজ করে থাকে। আর পরেরটা হচ্ছে হলো এটা কি লিখে আমরা সাধারণভাবে বুঝালে এখানে সবসময় দেখবেন এখানে শর্টকাট কি গুলো দেওয়া থাকে। শর্টকাট কি এখানে হলো কন্ট্রোল ইকুয়াল টু লিখলে কিন্তু এই ফাংশনটা আসবে। প্রত্যেকটা ফাংশনের ভিতরে আসার জন্য শর্টকাট কি দেওয়া থাকে, এটার ভিতরে কোনো শর্টকাট কি নাই, এটার ভিতরে আছে নি, এটার ভিতরে নাই। আন্ডারলাইনের ভিতরে আছে কন্ট্রোল ইউ, কন্ট্রোল চাপ দিয়ে ইউ
চাপ দিলে আপনি এটার কাজ করতে পারবেন। ইতালিকেরও আছে কন্ট্রোল, আপনি যখন কন্ট্রোল আই লিখবেন তখনও আসবে। বোল্ড হচ্ছিল আপনার কন্ট্রোল বি লিখলে বোল্ড হয়ে যাবে কোনো একটা জিনিস সিলেক্ট অবস্থা যদি থাকে। এখন আমরা এটা কিভাবে লিখে, এটা হচ্ছিল আমরা একটা সংকেত লিখি, পানির সংকেত H2O, হাইড্রোজেন 2 অনুপাত হাইড্রোজেন 1 অনুপাত অক্সিজেন। এটা এইভাবে লিখে, আমরা সাধারণত এইভাবে দেখি না, এটাকে 2টার নিচে থাকে সবসময়, অর্থাৎ আন্ডারে থাকে। আমরা এটাকে এখানে দেখেন, এখানে লিখছে যে ইউ জাস্ট বিলো, অর্থাৎ নিচে লেখা থাকবে, আপনার স্মল ভাবে লেখা থাকবে আপনার নিচে। আমি এটাকে যখন এটাকে চাপ দেব তখন এটা নিচে লাইনে চলে আসবে। এখন ঠিক সুন্দর আমরা পানির যে সংকেতটা আমরা হাই স্কুলে পড়েছি সেটা আমরা এখন দেখতে পাচ্ছি। এভাবে এটা লেখা যায়। তাও আমরা যদি এখানে অনলাইনটিকে বেসিক অনলাইন কম্পিউটার লেখার পরে এই বেসিক অনলাইন কোর্সটিকে সিলেক্ট করে যদি আমরা এখানে চাপ দিই, এটি এই লেখার ঠিক নিচে চলে আসবে। আর ঠিক সেম এটা এখানে যদি আমরা চাপ দিই, এটাকে আবার একই স্থানে এটাকে যদি আমরা আবার আগের মতো করতে চাই তাহলে এই সিলেক্টটা আমরা তুলে দিতে হবে। আমরা এখন এটাকে চাপ দেওয়ার পরে আমরা এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট উঠে গেল, এটা উপরে উঠে গেল। এটি হচ্ছে উপরের দিকে লেখানোর জন্য। এটা কি কাজে ব্যবহার হয় আমি একটু দেখাই। এটি হচ্ছে, আমরা একটা জিনিস জানি, এ স্কয়ার প্লাস প্লাস লেখার সময় আমার এখানে হলো কিতে অর্থাৎ ল্যাপটপের কি, এখানে ভিতরে এই কির ভিতরে আছে, উপরে আছে প্লাস, নিচে আছে সমান অর্থাৎ ইকুয়াল টু অর্থাৎ সমান চিহ্ন। এখন স্বাভাবিকভাবে এখানে সমান চিহ্নটি লাগিয়ে পড়বে। আমি এটাকে ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে দিলাম। আর উপরেরটা লিখতে হলে শিফটকে চাপ দিয়ে তারপর ওই কিটা চাপ দিতে হবে, কারণ একই বাটনে যদি দুইটি, একই কিতে যদি দুইটি চিহ্ন বা অক্ষর থাকে, উপরেরটা লিখতে হলে শিফট চাপ দিয়ে তারপর ওই কিটাকে চাপ দিতে হবে, যেমন প্লাস লেখা হলো। এখন বি স্কয়ার, আমরা এটাকে কিভাবে পরিবর্তন করবো? এখানে বড় হাতের, সবসময় এখানে ছোট হাতের হয়ে থাকে স্কয়ার প্লাস বি স্কয়ার এগুলো লিখতে। এখন আমরা এখানে কি করলাম, এটাকে ব্যাক স্পেস দিয়ে কেটে আবার স্মল লেটারে লিখলাম। একবার যদি এইভাবে লেখা হয় এটা কিন্তু আর বড় হাতের হবে না। এখন আমরা কি করব, এখন ইকুয়াল টু লিখলাম, লিখে আমরা ইকুয়াল টু এখনো লিখলাম না, পরে লিখব। এখন আমরা এখানে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এটাকে চাপ দিলাম, চাপ দেওয়ার সাথে এটা উপরে উঠলে এই স্কয়ার হয়ে গেল। আমরা বারবার আমরা দেখি যে আবার এটাকে সিলেক্ট করতে গেলে এই সিলেক্টটা চলে যায়, এই সিলেক্টটা আবার নতুন করে সিলেক্ট দিতে হয়, সিলেক্ট করতে হয়। আমরা এর থেকে বাঁচার জন্য আমাদের একটা ভালো ফর্মুলা আছে। যেমন আমরা এটাকে সিলেক্ট করলাম, ওই সময় যদি আমরা ফরম্যাট ক্লিপবোর্ডের ফরম্যাট পিনটা এটা এখানে যদি ডাবল ক্লিক করি ঘন ঘন, তাহলে একটা ব্রাশ আসে, তখন আমরা এই সিলেক্ট জিনিসটা আরো অনেক জায়গায় ব্যবহার করতে পারবো। যেমন আমি এইভাবে টেনে দিলাম, এইভাবে টেনে দিলাম, এটা হয়ে গেল। আবার যদি আরো কোথায় করতে চাই, কোর্সটাকে যদি আমি সিলেক্ট করে এটা করতে চাই, এটা হয়ে গেল। আমি এভাবে আরো অনেক জায়গায় ব্যবহার করতে পারবো। একই অবস্থায় আমি এখন তুলে দেবো। এখন আমি ইকুয়াল টু লিখবো, এটা কোথায় লিখবো, এটা এখানে লিখবো, ইকুয়াল টু অর্থাৎ সমান চিহ্ন লিখবো, সমান চিহ্ন লিখে এটা উপরে উঠে গেছে। এখন কি করতে হবে, এটার এই সিলেক্টটা তুলে দিতে হবে, তুলে দিলে সমান চিহ্নটা সঠিক জায়গায় আসবে। এখন আমি আবার শিফট বাটন ক্লিক করে আমি প্রশ্নবোধক চিহ্নটি লিখছি, কারণ এটি কির এই বাটনের উপরের অংশে থাকে, লেখা হলো। তাহলে এভাবে আমরা বুঝতে পারলাম যে এগুলো কিভাবে ব্যবহার হয়, কোন কাজে ব্যবহার হয়। আর এটি হচ্ছে কি, এটি হচ্ছে টেক্সট এফেক্ট এন্ড দি টাইপোগ্রাফি, অর্থাৎ এখানে টেক্সটকে বিভিন্ন আকৃতি প্রদান করা। এখানে আকৃতি প্রদান, আমি একটা লেখাকে এটি কি আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এগুলোর উপর আমি কার্সরটি অর্থাৎ মাউস পয়েন্টারটি রাখতেছি, রাখার পরে দেখা যাচ্ছে বিভিন্ন পরিবর্তন সাধিত হচ্ছে। আবার এখানে এবং বিভিন্ন ধরনের কালার পরিবর্তন করা যায়। এখানে কালার আউটলাইনগুলি, আউটলাইনের মধ্যে একটা অক্ষরের চারিদিকে আউটলাইন, আর এটা হচ্ছে সাইড শো। এইভাবে দেখুন পরিবর্তন করতেছে, এইভাবে কোনো ছায়া ছায়া দেওয়া হচ্ছে,
এইভাবে অনেক ধরনের পরিবর্তন, এগুলি আপনারা চেষ্টা করে দেখবেন, দেখলে সুন্দর লাগবে। এভাবে পরিবর্তন হচ্ছে, এভাবে পরিবর্তন হচ্ছে। আমি একটিভাবে সিলেক্ট করে দিলাম। এটার কাজ হচ্ছে হলো এভাবে। আর এটা হচ্ছে হাইলাইটস। হাইলাইটস অর্থ কি? হাইলাইটস তো আমরা কোনো একটা মার্কার দিয়ে যে হাইলাইটস করি, যে এই জিনিসটা কারো চোখে পড়ার জন্য, ওই জিনিসটা এখান থেকে কালার পরিবর্তন করতে পারেন। এই সাধারণত এই দুটি কালার বেশি ব্যবহার হয়ে থাকে। আমি এটা চয়েস করলাম, চুজ করে আমি এটাকে দিলাম ইউ লিভ ইন ইন্ডিয়া। এটা চোখে পড়ার মতো। এটা এখন এইটাতে দেখলে, এই কালারটা দেখলে যিনি দেখবেন তিনি এটা লক্ষ্য করবেন এটা কেন দিল, তখন ওইটা সম্পর্কে সে ভালো করে পরে দেখবে। আবার এটা যদি আপনি তুলে দিতে চান, কিভাবে তুলবেন? এখানে আসি নো কালার, এখানে এসে আপনি ব্রাশটা করে দিবেন, চলে গেল। আর এখন এটি কিন্তু যাচ্ছে না, তাহলে এই সিলেক্টটা আমরা আবার তুলে দেবো, কারণ না হলে এখানে যেখানে সেখানে একটা সিলেক্ট হয়ে যাবে। এখন এটি কি? এটি হচ্ছে এই কাজ। আর এখন এটি হচ্ছে হলো আমরা ফন্টকে কালার করার জন্য। আমি এটাকে কালার করতে চাই, এখানে একটি করে যতটুকু সিলেক্ট করব ততটুকু। এখানে আমি ফন্টে এসে আমি যে কোনো কালারের উপর দিই, এখন সিলেক্ট করলে ওই কালারটা হয়ে যাবে। যেমন আমি এটা সিলেক্ট করলাম রেড হয়ে গেল। আর আমরা এখন কি করব? এটা সবগুলোকে এইভাবে টেনে ধরে সবগুলো সিলেক্ট করলাম। অথবা যদি সমস্ত আপনি সিলেক্ট করতে যান, এখানে আছে, এখানে আসুন, এডিটিং এ আসুন, এখানে সিলেক্টে আসুন, সিলেক্টে এসে সিলেক্ট অল এখানে দিলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। অথবা কন্ট্রোল, কিবোর্ডের কন্ট্রোল এ যখন আপনি চাপ দিবেন তখনও সবগুলা একাত্রে হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। আর এভাবে তো আছে, এভাবে তো আমরা করতেই পারি, অর্থাৎ লেফট বাটন চাপ দিয়ে যে কোনো জায়গায় কার্সর দিয়ে তার যেদিকে আমরা ঘুরিয়ে এভাবে আমরা সাধারণত সিলেক্ট করতে পারি। আমরা সিলেক্ট করলাম, এখানে সব সিলেক্ট করলাম, করার পরে আমরা এখানে আসলাম, এখানে ক্লিয়ার অল ফরম্যাটিং, এখানে যখন চাপ দেওয়ার সাথে সাথে এগুলো আমরা যা ফরম্যাট করেছি সবগুলো চলে গেছে, অর্থাৎ লাল নীল যা করেছি সব চলে গেছে। স্বাভাবিকভাবে আসছে 11 ফন্ট, এরিয়াল, বডি ইত্যাদি চলে আসছে। আবার আমরা এটাকে এই অবস্থাতে সিলেক্ট অবস্থায় টাইমস নিউ রোমান বা অন্যান্য ফন্টে পরিবর্তন করতে পারি। যেখানে আমরা কার্সর রাখছি ওই ফন্টগুলো চলে আসতেছে, ফন্ট এই বিভিন্ন ফন্টে আমরা পরিবর্তন করতেছি। বড় করে দেখি, এভাবে বিভিন্ন আকৃতি ফন্টে পরিবর্তন হচ্ছে। এখন আমাদের এই ফন্টের ব্যাপারটি গেল, এই ফন্টটি আমরা বুঝতে পারলাম এটি। এখন আমরা আসবো প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ হচ্ছে প্রত্যেকটা প্যারাগ্রাফকে কিছু ফরম্যাট করতে হয়। এগুলি দিয়ে, এই বক্সের এই টুলসগুলো দিয়ে আমরা প্যারাগ্রাফ ফরম্যাট করতে পারবো। এর জন্য আমরা সাহায্য নেব, যেমন ফাইলে যাব, ফাইলে যে আমাদের একটি পুরানো ফাইল আছে ওই ফাইলটি ওপেন করব। ওপেন আমরা ওপেনে আসলাম। ওপেনে আসার পরে আমরা এখানে অনেকগুলো ফাইল দেখতে পাচ্ছি, আমাদের এগুলোর প্রয়োজন নাই। আমি এখানে ব্রাউজারে যাব, এখানে যাইয়া এখানে গেলে আমি যাব। এখানে যাওয়ার পরে আমাদের কম্পিউটারের ভিতরে বিভিন্ন ফোল্ডার, ফাইল ফোল্ডার, ডকুমেন্টস ফোল্ডার সবগুলো দেখা যাচ্ছে। এখানে এসে আমি মনে হয় যে আমি ডেস্কটপে একটি ফাইল রেখেছি, এখানে এসে এই ফোল্ডার 311 ফোল্ডারে আমি চার্জ দিলাম। এখানে দেওয়ার পরে ওপেন করলাম, এখানে অ্যাপ্লিকেশন এটিকে আমি সিলেক্ট করলাম, পরে এখানে এসে ওপেন করলাম। ওপেন করার পরে একটা পেজ ওপেন হয়ে গেল। এটি আমার আগের ফাইলটিও আছে, দেখুন টাস্ক বারে আসে, দেখুন এখানে ফাইল 1 আমি এতক্ষণ যে কাজটি করেছি ওই ফাইলটি হচ্ছে এটির উপর আমি ক্লিক করলাম। আর এটি হচ্ছে আমার দ্বিতীয় ফাইল, অ্যাপ্লিকেশন ফাইল। এটা উভয়টি আছে। আমি এখন একটি কাজ, এই ফাইলটিকে সেভ করব। এই ফাইলটিকে সেভ করার জন্য আমি এখানে শর্টকাট কিতেও সেভ ফাংশন দিয়ে রাখছি। এখানেও আমি এখানে চাপ দিলে অথবা মাউস পয়েন্টারকে ক্লিক দিলে অথবা কিবোর্ডের কন্ট্রোল এস যদি আমি চাপ দিই অর্থাৎ ক্লিক করি, তখন দেখা যাচ্ছে যে এটা সেভ হয়ে গেল। কোথায় সেভ হলো? আমি ক্লোজ বাটনে দিয়ে কেটে দিলাম, কেটে দিয়ে এটাকে মিনিমাইজ করে দিলাম। দ্বিতীয় ফাইলটি রয়ে গেল। এটা কোথায়? ওয়ার্ড ফাইল 1, এটাকে আবার ওপেন করতেছি। আমি ওপেন করার সাথে সাথে দেখতে পাচ্ছি এটি আছে, সেভ হয়ে গেছে।
প্রথমে কিন্তু এটা ব্ল্যাঙ্ক ছিল, আমরা এগুলো লেখার পরে এগুলি আসছে। আমরা আবার এটাকে আবার আমরা কি করলাম, রেড করলাম, এই জায়গাটাকে রেড করে এই রেড করলাম। রেড করে আমি এটাকে চাইতেছি যে আমার আগের রেড করার আগের ফাইলটি, এখন যে ফাইলটি ওপেন করলাম এটা ঠিক থেকে রেড করা ফাইলটি দিয়ে আরেকটি ফাইল হোক। তাহলে এটা কিভাবে করবো? এটা করতে হলে আমাকে ফাইলে যেতে হবে। ফাইলে যাওয়ার পরে সেভটা তো আমরা বুঝতে পারলাম, এটা আমরা পেয়েছি আমাদের কুইক অ্যাক্সেস টুলবারে, সেখানে সেভের একটি অপশন আমরা ইয়ার শর্টকাট হিসেবে রেখেছিলাম সেখান থেকে, অথবা কন্ট্রোল এস দিয়ে করলাম। কিন্তু সেভ এসে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখলাম যে এখন বলতেছে যে ওই ফাইলটি আপনি কোথায় সেভ করবেন। আমরা এখানে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে আমি চাইলাম যে এটি এখানে অথবা নিউ ফোল্ডার এখানে দেব। এখানে রাখবো কি ওয়ার্ড ফাইল 2 হিসাবে। ওয়ার্ড ফাইল 2 হিসাবে আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমি এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমি দেখতেছি ফাইলগুলো আমি খুঁজে বের করব। এখানে ওয়ার্ড ফাইল 1, আর এটা হচ্ছে আমরা করছি 111 নামের একটি ফোল্ডারে করেছি। এটা আমরা খুঁজে বের করি, এই ওয়ার্ড ফাইল 2, আমরা এখন এটি ওপেন করব। এটা ওপেন করার পরে আমরা এটা পেয়েছি। এটা হলো সেভ এজ এর কাজ, আমরা এটা বুঝতে পারলাম। এখন আমরা প্যারাগ্রাফের কাজ করে, এই একটা অ্যাপ্লিকেশন আছে এখানে, জব অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটা দিয়ে আমরা কাজ করব। এখানে কয়েকটি কাজ আছে প্যারাগ্রাফ সম্পর্কে। আমরা এই প্যারাগ্রাফটিকে একটু বড় করব, লেখার সাইজটিকে একটু বড় করব। সবটা সিলেক্ট করলাম, এটা দিয়ে আমরা একটু বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর আমরা দেখতেছি যে এখানে 11 সেপ্টেম্বর 2021, অর্থাৎ 11 সেপ্টেম্বর 2021 লেখা আছে। তারপরে 2, দ্য জেনারেল ম্যানেজার আইটি টাওয়ার টেট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্স, তারপর সামাদ মেনশন মিরপুর 10, এভাবে লেখা আছে। এগুলোকে এদিকে নিয়ে আসা হয়েছে। দেখুন এগুলো কি কাজ করা হয়েছে, এগুলো কোথা থেকে আসছে, এগুলো ট্যাব দিয়ে এখানে আনা হয়েছে। আমি এখানে আবার আপনাদেরকে এটা নিয়ে আসতেছি। এগুলো সবগুলো আমি একটা সিলেক্ট করে, এখন দেখা যাচ্ছে যে এখানে সবগুলি বাম পাশে লেখা। দেখুন আমরা এখানে যখন আমরা কোনোখানে কার্সর রাখবো তখন এটাতে কি কি কাজ হয়েছে মোটামুটি ওগুলো দেখা যায়। যেমন এখানে আমি যখন কার্সর রেখেছি দেখা যাচ্ছে যে এই প্যারাগ্রাফের এই টুলসটি ব্যবহার হয়েছে। আমি যদি এখন এখানে কার্সরটা থাকা অবস্থায় আমি যখন এখানে এটা হচ্ছে মিডলে নিয়ে যায়, তাহলে মিডল হয়ে গেল। এখানে যদি যখন দিব সর্ব ডানে চলে যাবে। আর এটাকে দিল জাস্টিফাই, অর্থাৎ জাস্টিফাই বাম পাশ থেকে। জাস্টিফাইটা হয় সাধারণত বাম পাশ থেকে শুরু, যতটুক সে টেনে নিতে পারে। এটা আরো বিস্তারিত দেখাবো, অথবা সাধারণত বাম পাশ আমি দিয়ে রাখলাম। এখানে এই যে তারপরে এখানে একটা এন্টার দিয়ে এখানে 2 লেখা হয়েছে, এন্টার দিয়ে 2 লেখা হয়েছে। তারপরে এখানে আমি এগুলোকে কিভাবে ওইদিকে চলে গেল, এটা হচ্ছে হলো ট্যাব কি। এখানে যখন আপনি সিলেক্ট করে কার্সরটা রাখবেন, রাখে ট্যাব দিবেন, ট্যাব কিটি এক চাপ দিবেন, তখন 1/2 ইঞ্চি করে এটা সরে যাবে। এটা হলো 1/2 ইঞ্চি করে সরে যাবে। দ্বিতীয় ট্যাব দিলে আপনার 1 ইঞ্চি, 1/2 ইঞ্চি করে এইভাবে সরে যাবে। আর আপনার যদি আবার বামে চলে যেতে, এখানে 2 কি পড়ে গেছে, ট্যাব পড়ে গেছে, আমি একটি ট্যাব কেটে দেবো, ব্যাক স্পেস দিবেন, তাহলে একটি করে ট্যাবের স্পেস কমে যাবে। আর যদি পরের স্পেসটাও কাটতে যায় ব্যাক স্পেস দিবেন, তাহলে ওটাও কেটে গেল। তাহলে আমি ট্যাব দিলাম, অথবা এই তিনটা প্যারাগ্রাফকে আমি একাত্রে সিলেক্ট করে আমি ট্যাব দিলাম, সবগুলি 1/2 ইঞ্চি করে সরে গেছে, তাহলে আগের মতো হয়ে গেল। আর সাবজেক্ট, এটা তো আমি বুঝতে পারছি, এখানে আন্ডারলাইন দেওয়া আছে, এখানে ডিআর লেখে এই জায়গাটা, এটা হলো বডি অফ দ্য লেটার, এটা হচ্ছে বডি। এখানে ডিআর লেখার পরে এই বডিটাকে কি অবস্থা আছে, এটা জাস্টিফাই অবস্থা আছে নিশ্চয়, জাস্টিফাই। এটা এভাবে যদি থাকে বাম পাশে, এটাতে যদি থাকে এভাবে, লাইনটি সঠিক থাকে না, অসুন্দর দেখায়। অসুন্দর দেখাবার কারণে এই বডিগুলাকে সাধারণত, বিশেষ করে বডি অফ দ্য লেটার, যে কোনো জিনিসকে জাস্টিফাই করা হয়। প্যারাগ্রাফ এতে জাস্টিফাই করলে এটি উভয় সাইড সমান হয়ে যায়, এটাকে টেনে সমান করে, এটি একটি প্যারাগ্রাফ। দেখুন
এটি একটি প্যারাগ্রাফ, এটি একটি প্যারাগ্রাফ, এটি প্রত্যেকটা এক একটি প্যারাগ্রাফ, কিন্তু এই জায়গাটি হচ্ছে পুরোটাই একটা গ্রাফ। এটা স্পেস দিয়ে 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 লিখতে লিখতে এখান পর্যন্ত এসেছে, আর এগুলি একটা সময় শেষ করে তারপর এন্টার দিয়ে নিচে চলে এসেছে, যার কারণে এগুলি এক একটি প্যারাগ্রাফ। তো জাস্টিফাই আবার যদি আমরা যদি এটাকে সিলেক্ট করে যদি আমরা যদি এটাকে দিতাম, তাহলে এটা মাঝখানে এইভাবে থাকতো, আর এভাবে হলে এভাবে। সাধারণত এই মিডল স্পেসটি এই প্যারাগ্রাফের এই মিডল টুলসটি ব্যবহার করা হয় সাধারণত শিরোনাম যে কোনো এখানে লেখা হয়, যদি এটা অ্যাপ্লিকেশন, জব অ্যাপ্লিকেশন এই শব্দটা যদি আমি লিখতাম, তাহলে ওইটাকে এই মিডলে আমি রাখতে পারতাম। এখানে মিডলে ব্যবহার হবে না, এখানে হবে জাস্টিফাই ব্যবহার, জাস্টিফাই। আর এটা তো আমরা জানি, এটা হলো ট্যাব দিয়ে এখানে আনা হয়েছে, এটা স্পেস দিয়ে নিচে আনা হয়েছে। আর আমরা যদি এখন এখানে কার্সরটা রেখে যদি আমরা ডিলিট দিই, তাহলে নিচের লাইনটি উপরে চলে এসেছে। আবার এন্টার যখন দেব তখন এটা নিচে চলে আসবে, অর্থাৎ দুইটি প্যারাগ্রাফ তৈরি হয়ে গেল। তাহলে আমরা এটি বুঝতে পারলাম। এখন হচ্ছে হলো এখানে একটা জিনিস হলো লাইনগুলি, এটি হচ্ছে স্পেস, প্যারাগ্রাফের স্পেস, প্রত্যেকটা প্যারাগ্রাফ বা লাইনের স্পেস তৈরি করা। এটির কাজ হচ্ছে এই ধরনের। আমি এখন সিলেক্ট করলাম, এটিকে সিলেক্ট করে আমি চাইলাম যে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি জাস্টিফাই দিলাম, জাস্টিফাই দেওয়ার পরে জাস্টিফাই দিলাম, এটা সুন্দর হয়ে গেল, উভয় দিক সমান হয়ে গেল। এখন আমি এখানে আসলাম, এখানে আসার পরে এখানে বিভিন্ন সাইজ দেওয়া আছে, দেখুন আমি এখানে এই সাইজগুলোতে কাজটা রাখার পরে বিভিন্ন ধরনের ফাঁক হচ্ছে। আমার চয়েসফুল আমি পয়েন্ট এইখান থেকে নাম্বারটাই নেব, এটা নিলাম, এটা নেওয়ার পরে একটু আগে থেকে একটু ফাঁকা হয়ে গেছে, আমি ইচ্ছে করলে আরো ফাঁকা করতে পারি। এখন আমি যদি চাই যে ডিএস সারটিকে একটু এটা থেকে ফাঁকা করব, তখনও আমি এখানে আসতে পারি, এখানে এসে আমি আর একটু ফাঁকা করে নিতে পারি। আর এগুলোকে যদি আমি মনে করি যে আমি আরো ফাঁকা কমিয়ে ফেলবো, এগুলোকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি চাইলাম যে এখানে কত, এখানে সর্বশেষটি আছে, আমি চাইতেছি যে আরো যদি আমি এটাকে আড়াআড়ি করতে চাই, তাহলে লাইন স্পেলিং অপশনে যাব, বিস্তারিততে যাব। এখানে একটি ডায়লগ লঞ্চার এসেছে, এটার ভিতরে এসে আমি এখানে দেখতে পাচ্ছি আর কোনো সুযোগ আছে কিনা, না সুযোগ নাই। এখানে বিফোর এবং আফটার উভয়টাতে জিরো আছে, এখানে সিঙ্গেল আছে, তার মানে এটা সর্বোচ্চ টাইট অবস্থায় আছে। আর এটি হচ্ছে পুরো একটা অ্যাপ্লিকেশন লেখা। আর এখানে আরো একটা কিছু দেখাচ্ছি, এটা হলো নাম্বারিং। এইসব নাম্বারিং গুলো কিভাবে লেখা হয়, ধরে নিন আমি এই তিনটি প্যারাগ্রাফ, আমি তিনটি নাম্বার দিয়ে লিখবো, তখন কিভাবে লিখবো? এখন প্রথমে আমি বোল্টার করি, প্রত্যেকটাকে একটা বোল্টারে রূপান্তর করি, যদিও এখানে বোল্টার করার নিয়ম নাই, আমি প্রত্যেকটাকে একটা বোল্টারে নিয়ে আসতেছি। এখানে যদি আমি এটা চাপ দিই, এই বোল্টারটা আসবে। আবার এখানে যদি আমি কার্সরটা রেখে এটা দিই, এটা আসবে, যেটা সিলেক্ট করব সেটাই আসবে। আবার আরেকটি কথা হচ্ছে, আমি যখন এখানে কার্সর রাখবো এটা লাস্ট লাইনে, এন্টার দেব, তখন ওই বোল্টারটা এখানেও আসবে। আর এটা থেকে আমি মুক্তি পেতে হলে একটি উপায় হচ্ছে এন্টার দিয়ে দেবো, এন্টার দেওয়ার সাথে সাথে ওটি চলে যাবে, আবার নতুন করে লিখতে পারবো। কিছু লেখার পরে আবার এন্টার দেব, এন্টার দিয়ে আমি যদি ইচ্ছে করি তখন আমি এখান থেকে আবার বোল্টারগুলো শুরু করতে পারি, অথবা এখানে বিভিন্ন নাম্বার সিস্টেমে আছে, এখানে লেটার সিস্টেম বা অক্ষর সিস্টেমে আছে, এই যে কোনো একটা দিয়ে আবার শুরু করতে পারি। আমি লিখে এন্টার দিলাম, সিরিয়ালি চলে আসবে। আর আমি যদি আবার শেষ করে দিতে চাই, আবার এন্টার দেব, এন্টার কিছু না লিখে এন্টার দেব, এন্টার দিলে ওইটা চলে যাবে, আবার নতুন করে আমি কাজ করতে পারবো। এটা হচ্ছে নিয়ম। এখানে আরো পরিবর্তন, আমি যদি এই বোল্ডারের ভিতরে, এইসব বোল্ডার ভিতরে আমি যদি নতুন কোনো বোল্ডার প্রবেশ করাতে চাই, তাও আমি পারবো। কিভাবে পারবো সেটি হলো, এটা আমি একটি ফাঁকা স্থানে আনলাম, ব্যাক স্পেস দিলাম, এখানে আমি ক্লিক করলাম, করার পরে পিকচার, আমি যদি পিকচার
কোনো একটা পিকচার এখানে বোল্ডার হিসেবে ব্যবহার করতে চাই, আমার কম্পিউটারে থাকা যে কোনো পিকচার আমি নিতে পারি। আমি এই লগোটা নিয়ে নিলাম, লগোটা নিয়ে এটা এখানে আনলাম, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে দেখুন এটা এখানে চলে এসেছে অলরেডি, এখানে এটি চলে এসেছে, সংযুক্ত হয়ে গেছে এখানে। আমি যদি এগুলোকে আবার পরিবর্তন করতে চাই তাহলে এখানে আমি বোল্ডারটা দিতে পারি। এভাবে ক্লিক করার সাথে এটা বোল্ডার হয়ে গেছে। আর এগুলোকে যদি আমি আরো বড় করতে চাই, এভাবে একটার উপর আমি ক্লিক করব, ডাবল ক্লিক করার পরে দেখা যাচ্ছে যে আমি এখানে আসে বড় করতে পারবো, এভাবে আমি বড় করতে পারবো। এখন এই লেখাগুলি কি আমি এভাবে টেনে আনতে পারবো, এভাবে এগুলোকে আনা যায়, পরিবর্তন করা যায়। আমি আবার এটা হচ্ছে আন্ডু, এখানে আমি পূর্ব অবস্থায় যেতে হলে আন্ডুটা দিয়ে আমি যেতে পারি। এভাবে কি পরিবর্তন করা যায় আমরা এখন এই নাম্বারিং গুলো জানতে পারলাম। এখানে আমি আবার দিই নাম্বারিং, আবার অথবা আমি এখানে লিখি যে আমি কিছু একটা লিখলাম, লেখার পরে আমি এন্টার দিলাম, এন্টার দিয়ে এখান থেকে একটি নাম্বারিং নিয়ে নিলাম, এটা নিয়ে নিলাম, নেওয়ার পরে আমি লিখলাম এ, এন্টার, বি, এন্টার, দ্বিতীয় পেজে চলে আসলো। এখানে যদি লেখা শেষ হয়ে যায় তাহলে দ্বিতীয় পেজ অটোমেটিকলি চলে আসবে। সি লিখলাম, তার এন্টার দিলাম, সি, তারপরে দিলাম এখানে ডি, এভাবে লিখলাম, তারপরে আবার এন্টার দিলাম, কিন্তু আমি সমস্যা করেছি, আবার এন্টার দেব কিছু না লিখে, তাহলে আমি এই নাম্বারিং থেকে মুক্তি পাবো। আবার কিছু লিখে আবার এইভাবে প্রশ্নপত্র তৈরি করা হয়। আর এটার কি কাজ, এটার হলো ডিসকাস ইনডেন্ট, এটার কি কাজ, এটা হচ্ছিল আমি এটা দেখাচ্ছি। এটা হলো আপনি কোনো একটা লাইনকে সরাতেন, যদি এগুলো দিয়ে সরানো যায়, ডান দিকে সরানো যায়, বাম দিকে আনা যায়, ডান দিকে নেওয়া যায় কোনো লাইনকে। আমি এটাকে সিলেক্ট করলাম, এটা না, এখান থেকে সিলেক্ট করতে হবে, এখানে সিলেক্ট করলাম, বা অথবা এখানে কার্সরটা রাখলাম, এখানে একটা কার্সর রাখলাম, অথবা লাইনের যে কোনো জায়গায় একটি কার্সর রাখলাম, রেখে এটাকে আমি চাপ দিলাম। চাপ দেওয়ার সাথে সাথে এটা যদি এদিকে ওয়ার্ক স্পেস এই যে রুলার পর্যন্ত এটা চলে আসবে, এই রুলার পর্যন্ত চলে আসবে সর্বলাস্ট, এটা হচ্ছে বাম পাশে। আর এটা থেকে যদি দিই আমি, এটা ডান পাশে চলে যাবে এই রুলার পর্যন্ত। রুলার পর্যন্ত যাওয়ার পরে যদি আবারও আমি নিতে চাই তাহলে এটা নিচের দিকে লাইন হিসাবে চলে যাবে, অর্থাৎ এই রুলার অতিক্রম করবে না। অতএব এটা আমরা করব না, আমরা সাধারণত এটাকে রুলার পর্যন্ত নিয়ে যাব, কতটুকু পর্যন্ত নিয়ে যাব। আবার যদি আমি নিতে চাই ওদিকে, তাহলে এটাকে এটা দিয়ে আমরা নিতে পারি, আমরা নিয়ে গেলাম। এভাবে আমরা কোনো লাইনকে, যেমন এই লাইনগুলোকে আমি যদি এদিকে নিয়ে যেতে চাই, এটা এদিকে বেশি চলে এসেছে, আমি এদিকে নিয়ে যেতে চাই এদিকে, আবার এদিকে থেকে এদিকে আমি লাইনগুলোকে বিভিন্নভাবে এইগুলো দিয়ে সাজাতে পারি। তারপরে আসতেছে এখানে স্পেলিং, আমরা জানতে পারলাম স্পেলিংটা কি, এটাকে এখানে পরিবর্তন করা যায় বিভিন্ন সাইজ দিয়ে। আর এখানে আসছে কালার, কালারটা কি, আমি একটা লাইনকে এভাবে সিলেক্ট করলাম, করার পরে এই কালারে আমি ক্লিক করলাম, এখানে যে কোনো কালার আমি সিলেক্ট করে এখানে দিতে পারি। অতটুক জায়গা এখানে যতটুকু সিলেক্ট হয়েছে, সিলেক্টের জায়গাটা একটা কালার হয়ে যায়। তারপর আমি যদি একটা বক্সে নিতে চাই কোনো কিছু, বক্স আমি চাইতেছি যে এটাকে আমি একটা বক্সে নিয়ে যাব, কিভাবে সিলেক্ট করলাম, একটা এই লাইনগুলা একটা বক্স, এখানে বলেছে যে একটি বক্স, এখানে আবার বক্স নীল, নো বর্ডার, কোনো বর্ডার থাকতে পারবে না। এখানে বলছে যে অল বর্ডার চারিদিক থেকে বর্ডার হয়ে গেছে লাইনগুলা, দেখুন বক্সের ভিতর প্রবেশ করেছে। আমি আবার সিলেক্ট করলাম, আমি যদি চাই যে এই পুরোটাকে একটা বক্সে নিয়ে আসবো, আমি নিয়ে আসতে পারবো, দেখুন। আবার যদি বলি যে না, আমি ভিতরে যে বক্সগুলো আছে সব বক্স নীল করে দেব, নীল হয়ে গেল। আবার এখানে আছে দুইটি লাইনে আগে দিয়েছিলাম অন্য একটি সিস্টেমে, এখানে আবার নীল বক্স দিয়ে দিলাম। আর একাত্রে যদি প্রথম থেকে আমি এইভাবে টান দিয়ে যদি এখানে বক্স দিয়ে দিই, একটি ফাংশন দিয়ে পুরোটা একটি বক্সে চলে আসবে। আর এটাকে যদি আমি কালার করে দিতে চাই, কালারও হয়ে যাবে।
দেওয়া যায়, অসৌন্দর্য কোনো কিছু করা উচিত না। আর এটির কাজ কি? এটি হচ্ছে আমি এখানে একটা জিনিস হচ্ছে এটির কাজ কি, এখানে টেক্সট লেখা আছে। আমি যদি এখানে আসার পরে আমি যদি এখানে ডেট দিয়ে থাকি, ওকে, ডেটটা দেখুন চলে গেছে নিচে, সবার নিচে চলে এসেছে। আবার যদি আমি এখানে সিলেক্ট করি, এখানে টেক্সট আমি ওকে দিই, আবার দেখা গেছে এটি সবার উপরে চলে এসেছে। নাম্বারিংগুলা অর্থাৎ নাম্বার সিস্টেমের গুলো সবগুলা তারিখ হইতে, এবং তারিখ যেহেতু প্রথমে নাম্বার, এই নাম্বার প্রক্রিয়া যা কিছু আছে সবগুলো উপরে উঠে গেছে, তার প্যারাগ্রাফগুলোকে সহ। এগুলোতে এই ধরনের কাজ করা হয়। এটা সাধারণত বেশি ব্যবহার হয় না, এটা খুব কম ব্যবহার হয়। আমি আবার কন্ট্রোল এ দিয়ে সবটাকে পেজটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখানে আসলাম, এখানে ক্লিয়ার ফরম্যাটিং অল, এখানে ক্লিয়ার করলাম, সবগুলো ফরম্যাট আগের মতো হয়ে গেল, অবাঞ্ছিত কিছু জিনিস ছাড়া। আমি যদি এখন যদি আন্ডু দিয়ে আবার পূর্ব অবস্থা যেতে চাই, আগে যেভাবে অ্যাপ্লিকেশনটা ছিল ওভাবে, এইভাবে আমি নিতে পারবো যতক্ষণ পর্যন্ত এটি হাইডেন হয়ে যাবে না। দেখুন আমি কাজ করতে করতে এটা এখনো হাইডেন হয় নাই, তার মানে আমি অনেক কাজ করেছি। কি কি কাজ করেছি সবগুলো আগের পর্যায়ে চলে গেছে, এখন হাইডেন হয়ে গেছে, তার মানে আর কোনো কাজ নাই। আমি প্রথমে এই ধরনের নিয়েছিলাম, ওইটাই সংখ্যা। এখন এটি হচ্ছে স্টাইল। এটা কিসের স্টাইল? এখন আমরা এটাকে স্টাইল করব। এটা হচ্ছে ফরম্যাট করা ফন্ট এবং প্যারাগ্রাফ উভয়ের একটা ফরম্যাট। আমরা এখানে সিলেক্ট করি, এখানে আমরা যে কোনো এখানে আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর বা যে কোনো একটা প্যারাগ্রাফে সিলেক্ট করলাম, এখানে এগুলোর উপর কার্সর রাখলাম, কার্সর রাখার সাথে সাথে এখানে বিভিন্ন ফরম্যাটে রূপান্তর হচ্ছে এগুলি, এই সবগুলি অটোমেটিক ফরম্যাটে। আবার এখানে হচ্ছে লাঞ্চার বক্স, এখানে ডায়লগ বক্সে এখানে যদি আমরা ক্লিক করি আরো অনেকগুলো পাবো, এগুলোতে আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো স্টাইল, এখানে সিলেক্ট করে নিতে পারি। আর এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে অনেকগুলো ফরম্যাট দেখা যাচ্ছে। আমরা এখানে যেটি আমাদেরকে ভালো লাগে আমাদের কাছে ওটি আমরা সংগ্রহ, আমরা যেমন এটা আমার যদি ভালো লাগে অথবা এটা ভালো লাগে, আমি এটাকে সিলেক্ট করে নিলাম। অর্থাৎ এখানে নিজের থেকে ওরা ফরম্যাটটা ঠিক করে দিবি, এখান থেকে ঠিক করা যায়। আমি লেখার পরে ফরম্যাটটি এখান থেকে ঠিক করে নেওয়া যায়। আর এটা হচ্ছে রিপ্লেস, এতে ফাইন্ড, আমি ফাইন্ডে গেলাম, ফাইন্ডে যাওয়ার পরে এখানে লিখলাম। ফাইন্ড হচ্ছে কি, এখান থেকে কোনো একটা অক্ষর খোঁজা। আমি এখান থেকে খুঁজে নিচ্ছি, কি খুঁজে নিচ্ছি, আইটিটি লিখবো। আইটি বড় হাতে ছোট হাতের মেন কথা না, যত জায়গায় আইটি শব্দগুলি আছে সবগুলো সিলেক্ট হয়ে গেছে। আর যদি আমি বড় হাতে লিখি আইটি এই শব্দটি, তাও আইটি শব্দগুলি সবগুলো আপনার সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যদি ইচ্ছে করি ওগুলোকে পরিবর্তন করতে পারবো। আমি এগুলো আবার কেটে দিয়ে আরেকটি নাম্বার দিয়ে আমি 10 নাম্বারটি লিখবো, 10 শুধু 10 সিলেক্ট হয়েছে। এখন আমি যদি চাই যে এটিকে পরিবর্তন করব, 10টাকে কত করতে চাই, তাই রিপ্লেস, আমি রিপ্লেসে আবার চলে আসলাম। আসার পরে 10টাকে আমি 12 করলাম, 12 করে আমি রিপ্লেস দিলাম। আর রিপ্লেস অল দিলে যত জায়গায় আপনার 10 আছে সবগুলি হয়ে যাবে, আর রিপ্লেস দিলে শুধু আমি নির্দিষ্ট যেটি সিলেক্ট করতেছি ওটা হবে। আমি রিপ্লেস অল দিয়ে দিলাম, দেখা যাচ্ছে যে এখন আমি এখানে ক্লোজ করে দিলাম, ক্লোজ বাটনে দিয়ে দেখুন এখানে 12 হয়ে গেছে, এখানে ছিল 10 এখন হয়ে গেছে 12। এইভাবে একটা হাজার হাজার ডকুমেন্টস যদি আমরা এইভাবে ফাইন্ড করে খুঁজে বাইর করতে পারি, ওই সঙ্গে কোনো কিছু খুঁজে অক্ষর বা ওয়ার্ড বা কোনো নাম্বার খুঁজে বের করতে পারি, ইচ্ছে করলে আমরা ওগুলো রিপ্লেসও করতে পারি, পরিবর্তন করে দিতে পারি। আর সিলেক্টটা তো আমরা বুঝতে পারলাম, সিলেক্ট হচ্ছিল, সিলেক্ট অল দিলে সবগুলো সিলেক্ট হয়ে যায়, এটা সিলেক্টে কাজ করা হয় এইভাবে। আবার সিলেক্ট আমরা একদিকে কার্সর ক্লিক করলে শূন্যস্থানে ওই সিলেক্টটা উঠে যায়, আমরা এটা কেটে দিলাম। এখন একটি কথা হচ্ছিল, এখানে ক্লিপবোর্ডে একটা কাজ আছে, এটি হচ্ছে এই, আমরা যদি এখান থেকে কোনো কিছু কপি করি, যেমন আমি জেনারেল ম্যানেজার আইটিটাকে কি করলাম, কপি করলাম বা কাট করলাম,
কাট দুই প্রকারে করা যায়। এটা শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল এক্স, এক্স এক্স হচ্ছে কন্ট্রোল এক্স চাপ দিলে এটা কেটে যায়। আমি আবার আন্ডু দিলাম, আন্ডু দিয়ে কিবোর্ডের কন্ট্রোল এক্স দিলাম, এটা কেটে গেল। আর কেটে যাওয়ার পরে এখানে এটা এই ক্লিপবোর্ডের মধ্যে এটা সেভ হয়ে গেল। আর আমি এটাকে যেখানে কার্সর রাখি সেখানে আমি এটাকে পেস্ট করতে পারি। এই পেস্টটা সক্রিয় হয়ে গেল, এখান থেকেও দিয়ে করতে পারি। আবার আমি আর কন্ট্রোল ভি চাপ দিলেও এটা হবে। আবার এখানে কার্সর রেখে আমি এখানে এগুলিতে বক্সগুলোতে দিল এটি এখানে পেস্ট হবে। আবার কপি করলে কাট করলে পূর্বের জায়গায় থাকে না, একেবারে পূর্বের জায়গায় থেকে একেবারে চলে যায়। পূর্বের জায়গায় এটা কোথায় ছিল, এটা এখানে ছিল। 2 এর নিচে আমি এন্টার দিয়ে আবার এখান থেকে এটা আমি ওই জায়গায় নিয়ে যেতে পারবো, যেখানে কার্সর সেখানে আমি যে কোনো মুহূর্তে এটাকে ওখানে নিয়ে যেতে পারি। এটা একটা সুবিধা আছে। এখানে আমি এগুলো এখন কেটে দিচ্ছি, এগুলোর এখানে থাকার দরকার নাই। ব্যাক স্পেস দিয়ে কাটতেছি। এখন আমি চাইতেছি যে এই সাবজেক্টটা অ্যাপ্লিকেশনটাকে আমি কপি করলাম। কপি করার সাথে সাথে এটাও এখানে চলে আসলো। অর্থাৎ কাট এবং কপি যদি করা হয় তাহলে এগুলি এখানে সংরক্ষিত হয়ে যায় যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার অল আমরা করব না। এটা প্রয়োজন লাগে, কোনো সময় লাগে, ওই জন্য কোথাও জায়গায় বহুল ব্যবহৃত একটি ওয়ার্ড বা সেন্টেন্স কে আমরা এভাবে এখানে রাখতে পারি। রেখে আমরা কোথাও আবার লেখার সময় প্রয়োজন হচ্ছে আমরা ওখানে কার্সর রাখার পরে এখানে ক্লিক করলে ওটা ওখানে অটোমেটিকলি চলে আসবে। এটি একটি সুবিধা। আমরা যদি ইচ্ছা করি পুরোটা রাখবো, এখান থেকে সিলেক্ট করে পুরো অ্যাপ্লিকেশনটা আমরা এই কপি দিয়ে দিলাম। কপি দেওয়ার সাথে সাথে এখানে চলে এসেছে। এখন যদি আমি পুরোটাকে কেটে দিই, ডিলিট করে দিলাম, ডিলিট করার সময় সিলেক্ট করা অবস্থায় ব্যাক স্পেস অথবা ডিলিট যা দিয়ে যে কি দিয়ে আপনি কাটেন না কেন সমভাবে কাটবে, সিলেক্ট অবস্থায় সবটাই কাটবে। এখন আমি এখানে ক্লিক করলাম, কার্সর জায়গায় পুরোটাই চলে আসলো। এটা সুবিধাটা কি আমরা অবশ্যই বুঝতে পারলাম। আর আমরা এখানে মোটামুটি সবগুলি দেখতে পেলাম। এখানে আরেকটি কথা আছে, এখানে আরেকটি জিনিস দেখায়। এখানে আমি এন্টার দিয়ে 2টি ফাঁক 3টি ফাঁক হয়ে গেল, বেশি ফাঁক হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে। এখন আমি এখানে কার্সর দিয়ে দেখব এটি কি স্পেলিং এর মাধ্যমে এই স্পেসিং এর মাধ্যমে কি ফাঁকা না আমার এন্টারের কারণে ফাঁকা। প্রতি এন্টারে একটি করে লাইন ব্যবধান হয়ে থাকে। দেখুন এখানে কয়টি লাইন আমরা এটা গুনতে পারতেছি। নিচের দিকে নামিয়ে অর্থাৎ এরর কি নিচে দিকে টেনে উপরের দিকে নিতেছি 1 2 3, অর্থাৎ 1 2 3 3 লাইন। আমি চাইতেছি যে আমি এখানে এক লাইন ফাঁকা রাখবো বা 2 লাইন। তখন আমি এখানে ব্যাক স্পেস দেব, এক ব্যাক স্পেস, এক চাপ দিলাম, এক লাইন কাটলো, আরেক চাপ দিলাম, 2 লাইন কাটলো। আরেক চাপ যদি দিই আমি তাহলে একদম আড়াআড়ি হয়ে যাবে। আবার এখানে সামনে দিয়ে রেখে এই লাইনের যখন এইভাবে আনলাম তখন কি হলো, উপরটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেল। আমি যদি এখানে স্পেস দিয়ে দিই, দেখুন এখানে এক লাইন হয়ে গেল সবগুলো। এখানে আর প্যারাগ্রাফ রইল না, সাবজেক্ট এই শব্দটি আর প্যারাগ্রাফ রইল না। কিন্তু আমি এন্টার দিয়ে দিলে এটা দেখা যাচ্ছে আরেকটি প্যারাগ্রাফে চলে এসেছে। আমি এটাকে একটু ফাঁক রাখতে হয়, আমি ফাঁক দিয়ে দিলাম। আবার এখানে কার্সর রেখে যখন দিলাম, এখানে এখানে দিলাম, আমি এটা আবার নিচে নেমে আসলো। এভাবে অ্যাপ্লিকেশন সাজানো হলো। আমরা আবার দেখাই, আমরা যদি এভাবে কার্সর রেখে ট্যাপ দিই তাহলে এটি 1/2 ইঞ্চি সরে যাবে। আমরা এভাবে আমরা ট্যাপ দিয়ে এগুলোকে 1/2 ইঞ্চি করে সরাতে পারি। আবার আমরা ইচ্ছে করলে আবার আমরা যদি পূর্ব অবস্থায় আনতে যাই, আমরা ব্যাক স্পেস দিয়েও এটাকে আনতে পারি। আবার আমরা উপরের এই কিটি ডিসপ্রেস দিয়েও আমরা আনতে পারি। এটা কাজ করতেছে না, এটা দিয়ে আমরা ব্যাক স্পেস দিয়ে আনলাম। আবার এগুলাকে আমরা ব্যাক স্পেস দিয়ে আনতে পারি। আবার আমরা এগুলাকে ব্যাক স্পেস দিয়ে আনতে পারি এভাবে। আবার ইচ্ছে করলে আমরা সবগুলোকে সিলেক্ট করে আমরা ট্যাপ দিয়ে এগুলোকে সরাতে পারি, এভাবে সরাতে পারি। আবার আরেকটা জিনিস আমি দেখাচ্ছি, আমরা যদি অ্যাপ্লিকেশন জিনিসটাকে কপি আবার কয়েক প্রকার। আমরা এইভাবে সিলেক্ট করে এখানে রাইট বাটন ক্লিক করি, এই কপি এখানে যেমন কপিটা বোর্ডটা আছে, ক্লিপবোর্ডটা এখানে দেখা যায় কপি।
পেস্টের ব্যবস্থাটা এখানে হয়ে যায়। আমরা এখান থেকেও কপি করতে পারি। যেমন আমি এটাকে নিলাম, নিয়ে রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করার পরে কপি করলাম, কাট করলাম না, করে আমি এখানে এনে এটাকে আবার এভাবে রাইট বাটন ক্লিক করে এই পেস্ট দিয়ে আমি পেস্ট করে দিলাম, এটা এখানে চলে আসলো। ঠিক এটা যে পজিশনে ছিল এটা সে পজিশনে আসলো। এভাবে আমরা এই পদ্ধতি করতে, আবার আমরা এটাকে সিলেক্ট করে কন্ট্রোল চাপ দিয়ে কেন্দ্রে এখানে রাইট কার্সরটি রেখে আমরা যদি লেফট বাটন চেপে ধরে এটাকে এভাবে কোথাও নিয়ে যাই, আমরা অন্য কোথাও নিতে পারবো। যেমন আমরা এখানে নিতে পারবো, এখানে আনলাম বা এখানে নিয়ে আসে আমরা ছেড়ে দিলাম, তখন এটা এখানে কপি হয়ে চলে আসলো। ওটি এখানে রইলো, এখানে চলে আসলো। আমি এটাকে কেটে দিলাম সিলেক্ট অবস্থায়। আবার আর একটা জিনিস হচ্ছে, আমি এটা কাট করা যায়, এটাকে আমি এই সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি শিফট কিটা চাপ দিয়ে মাউস পয়েন্টার রেখে লেফট বাটন চেপে ধরে আমি যদি কোথাও এটাকে নিয়ে যাই, দেখুন এটা ওইটা কাট হয়ে যাবে, কাট হয়ে এখানে চলে আসছে। তাহলে আমরা অনেক পদ্ধতিতে অনেক কাজ করতে পারি। আমরা কাজ করতে করতে এইসব আমাদের মাথায় চলে আসবে ইনশাআল্লাহ। আর একটা জিনিস হচ্ছে, আপনি যদি টুলসগুলোর ব্যবহার যদি ভুলে যান, এটা সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে আপনি টুলসগুলোর উপরে এই কার্সরটি রাখবেন, রাখার পরে সে তার বিবরণ জানিয়ে দেবে, তার ব্যবহার বিধি জানিয়ে দেবে। এভাবে একটি হাইডেন বক্স ওপেন করে সে সব আপনাকে জানিয়ে দেবে। ইংলিশগুলো আপনি পড়বেন, ভালো করে পড়বেন। এভাবে এই সবগুলিতে এগুলা কি, তার কি কাজ, সবগুলা সে বলে দেবে। আমি শুধু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, পরবর্তী কাজগুলো আপনাদেরকে এভাবে করতে হবে। এখানে দিলে বর্ডার গুলা দিয়ে কি করা যায় সবগুলা বিবরণ দেওয়া আছে। এটা ইন্টারনেট সার্চ দিয়ে জানার কোনো প্রয়োজন নাই। শর্টকাট কিগুলা সারাদিন মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। এখানে কোনটাতে শর্টকাট কি আছে এখানে বিস্তৃত দেওয়া আছে। এই কন্ট্রোল শিফট প্লাস দিলে এটা আসবে, সিলেক্ট এটা আসবে, ওইটা আসবে, এগুলো এখানে দেওয়া থাকে। সবসময় এগুলো দেওয়া থাকে। কিছু কিছু টেকনিক আছে যেসবগুলি দেখা যাচ্ছে শর্টকাট কি দেওয়া নাই, ওগুলি আমরা হয়তো শর্টকাট কি আছে কিনা খুঁজে বের করব। আর বিশেষ করে এগুলো সবগুলোর বিবরণে দেওয়া থাকে। প্রত্যেকটা ইনসার্টে যান, ইনসার্টের ওই টেবলে কি কাজ করে, এটা কি কাজ করে, এখানে বিবরণ দেওয়া থাকে। যদি না জানেন এগুলোকে লিখে নেবেন, লিখে নিয়ে ট্রান্সলেট করে গুগলে ট্রান্সলেট করে আপনার এটা বাংলা জেনে নেবেন। খুব সুন্দরভাবে এগুলি এখানে বিবরণ দেওয়া আছে। এভাবে আপনারা এগিয়ে যাবেন, কারণ 1 ঘন্টা 2 ঘন্টার ভিতরে কম্পিউটার শেখা সম্ভব না। আর যদি এখান থেকে যদি আমি যা দেখালাম এগুলা থেকে যদি এখান থেকে যদি পরে পরে যদি আপনারা এগুলো প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ আপনারা আমার থেকে আরো অনেক ভালো করে শিখতে পারবেন। আমি এটা ক্লোজ করে দিলাম। এখন আমি এটাকে সেভ করব। এটাকে সেভ করব কিভাবে, আমি এখানে যদি সেভ দিই আগের ফাইল এটা সেভ হয়ে যাবে। আর সেভ এজ যদি দিই, এখানে আমি সেভ দিলাম, আগের ফাইলে সেভ হয়ে যাবে। আর সেভ এজ দিতে গেলে আমরা কিভাবে সেভ এজ দিতে হয় আমরা সেটা জানি। এখানে এসে ফাইলে এসে আমরা সেভ এজ দেব। সেভ এজ দিয়ে অন্য নামে আমরা সেভ করব, তাহলে ওটা সেভ এজ হয়ে যাবে। যদি একই নামে সেভ করি তাহলে ওটা ওই সেভে দেওয়া সেভ এজে দেওয়া একই কথা। আর প্রিন্টটা হচ্ছে হলো আমি যে কাজটা সমাপ্ত করলাম ওটা যদি ফাইনাল হয় তখন আমি প্রিন্টার থাকলে প্রিন্টার সাথে সংযোগ দিয়ে প্রিন্ট করব। আর আমি যদি পিডিএফ ফাইল করতে চাই, এখানে এই ফাইলটাকে যদি পিডিএফ করতে চাই আমি পিডিএফ করতে পারবো। যেমন আমি দেখাই, এখানে যদি আমরা এই ফাইলটি এখন আছে, ওই ফাইলটি ওয়ার্ড ফাইল, এখন এখানে আসলাম, এখানে এসে এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখুন এখানে পিডিএফ ফাইল, এখানে পিডিএফ হিসেবে এটা চলে এসেছে, পিডিএফ লেখা আছে ম্যানেজার। এটা কোথায় আমি সেভ করব এখন বলতেছে, একদম সহজ। আমি ডেস্কটপে রাখবো বা উইন্ডোজ স্ক্রিনে ডেস্কটপ সিলেক্ট করলাম, করে আমি পুশ করলাম। এখানে আরেকটি শব্দ, এই সেভ এজ দেওয়ার সময় এখানে এসে আমার পাসওয়ার্ড যেগুলো আমরা পরে দেখাবো। আমি এই অ্যাপ্লিকেশন, এটা তো অনলাইন থাকা প্রয়োজন, অনলাইন থাকলে এটা বেশি সুবিধা হয়। এখন কিন্তু এটা রেডি হয়ে গেছে, এতে রেডি হয়ে গেছে। আমি ক্লোজ বাটনে দিয়ে কেটে দিলাম, এটাকেও কেটে দিলাম, ওয়ার্ড ফাইলটিও কেটে দিলাম। এখন দেখুন এই পিডিএফ ফাইল হিসেবে এই ফাইলটি ছিল, এটি দেখাচ্ছি। এটাকে আমি ম্যাক্সিমাইজ
এটা ম্যাক্সিমাইজটাকে এক ক্লিক করলে এটা একটু ছোট হয়ে যায়, আবার ক্লিক করলে এটা বড় হয়ে যায়, এটা আমরা জানি। আর মিনিমাইজকে যদি আমরা চাপ দিই তাহলে এটা এখানে এসে জমা হয়ে যায়। আবার এটাকে যখন এটা অন্য ফাইল আমি চাপ দিয়ে ফেলেছি, দেখুন এটা ফাইলটা কোথায় ছিল, আমরা এখান থেকে আসি অ্যাপ্লিকেশন ফাইলটা, এই অ্যাপ্লিকেশন ফাইলটা এটা হলো ওয়ার্ড ফাইল, এটা হচ্ছে ওয়ার্ড ফাইল ছিল, এটা ওয়ার্ড ফাইল ছিল, এটা হচ্ছে ওয়ার্ড ফাইল একটি, আর এটি এখন হয়ে গেছে পিডিএফ ফাইল। এই পিডিএফ ফাইলটি আমরা ওপেন করতেছি, ওপেন করার পরে এইভাবে দেখায়। এটা বিভিন্ন জব অ্যাপ্লিকেশনে বিভিন্ন কাজে পিডিএফ ফাইল আকারে ডকুমেন্টগুলোকে এইভাবে পিডিএফ করতে হয়। এই পিডিএফ করলে সাধারণত পরিবর্তন সহজে এখানে লেখালেখি করে এডিটিং করে পরিবর্তন করা যায় না। এইভাবে পিডিএফ হয়ে গেল। তাহলে আমরা অনেক কাজ এখান থেকে শিখতে পেরেছি আজকে। আশা করি আমরা পরবর্তী টিউটোরিয়ালগুলি আরো মনোযোগ সহকারে দেখব। আমরা শেষ পর্যন্ত এরপরে আমরা ইনসার্ট, যেটি ইনসার্ট বলা হয়, হোমের পরে ইনসার্ট আছে, ইনসার্টটি আমরা শিখব। এই ইনসার্ট এটি শিখব। এটি শেখার সময় আমরা অন্য কাজগুলো শিখব। ইনসার্ট শিখব, ইনসার্টটি একটু বড়, এখানে অনেক ফাংশন আছে, এটা ভালো করে শিখতে পারলে অনেক উপকার হয়। এটা গ্রাফিক্সের 50% গ্রাফিক্স এখন এই ওয়ার্ডের মধ্যে প্রবেশ করেছে। আমরা এগুলি শিখলে আমরা গ্রাফিক্সের 50% মোটামুটি শিখে ফেলবো, আর 50% আপনাকে অবশ্যই গ্রাফিক্স সফটওয়্যারগুলো দিয়ে কাজ করতে হবে। অনেক ভালো ভালো কাজ করা যায় এখান থেকে। এখানে ডিজাইন আছে, লেআউট, এগুলো আমরা শিখবো। এখানে বেশি কিছু শিখতে হবে না, আমরা আর 2টি টিউটোরিয়াল যদি আমরা ভালো করে দেখি তাহলে আমরা পুরো ওয়ার্ডটা শিখে ফেলবো। আমরা সর্বলাস্ট আমরা একটি সিভি লিখবো, রিজিউম লিখবো, রিজিউম লিখে আমরা একটা জটিল রিজিউম লিখে আমরা সমস্যা সমাপ্ত করব। ইনশাআল্লাহ আমাদের ওয়ার্ডে আর কোনো সমস্যা থাকবে না। আমাদেরকে সবসময় দেখুন এসব টুলসগুলির উপর যখন আমরা কার্সর রাখি ওটার বিবরণ লেখা থাকে। আমি শুধু দেখিয়ে দেব যে এগুলোতে কিভাবে প্রবেশ করতে হয়, এইভাবে কি কাজে কিভাবে প্রবেশ করতে হয়, কিন্তু পরে আপনারা এটা বুঝে ফেলবেন যে আসলে এটার কি কাজ, আপনার থেকে আরো ভালো জানবেন। আমি যে খুব ভালো জানি তা না, হয়তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনি হয়তো নতুন, এই জন্য আপনি ভয় পাচ্ছেন বা আপনি এটা পারতেছেন না, কিন্তু আপনি যখন একবার এখানে প্রবেশ করবেন তখন আপনি দেখতে পাবেন যে আপনি এটা কত সহজ। আপনাকে প্রতিদিন কিছু না কিছু শিখতে আপনার আগ্রহ জন্মেবে এবং আপনি আরো ভালো কিছু করার চেষ্টা করবেন, এবং এভাবে আপনি একসময় এক্সপার্ট হয়ে যাবেন, আপনি আরো অনেক উন্নতি করতে পারবেন। শিক্ষক থেকে যদি ছাত্র যদি ভালো না হয়, সে শিক্ষকের মর্যাদাও থাকে না। অবশ্যই ছাত্ররা শিক্ষক থেকে বেশি মেধাবী হওয়া চাই, এটাই একজন শিক্ষকের কাম্য। আল্লাহ হাফেজ। এখানে আজকের মতো শেষ করলাম। পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল।